অদ্ভুত পারিবারিক রহস্য, মায়ের দৃষ্টিকোণে। তোমার জুতার ফিতা বাঁধতে গিয়ে আমি তোমার সামনে হাঁটু গেড়ে প্রপোজ করছি গু। বাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। জুতা পরতে গিয়ে দেখি ফিতা খুলে গেছে। নিচু হয়ে বাঁধতে যাচ্ছিলাম। ছেলে তাড়াতাড়ি এসে বলল, মা আমি বেঁধে দিচ্ছি। আমার সামনে হাঁটু গেড়ে বসল। আমার জুতার ফিতা ধরল। খুব আস্তে আস্তে বাঁধতে লাগল। বলল, মা তোমার পা ছোট্ট। আমি বললাম, তাড়াতাড়ি বাঁধ। সে উপরে তাকিয়ে বলল, মা এভাবে তোমার সামনে বসে থাকতে ভালো লাগছে। ফিতা বাঁধা শেষ, কিন্তু উঠল না। আমার পায়ের কাছে বসে রইল। বলল, মা আমি এভাবে তোমার সামনে হাঁটু গেড়ে তোমাকে কিছু বলতে চাই। আমি বললাম, কি? সে আমার হাত ধরে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। আমার জুতার ফিতা টান টান করে বাঁধা। আমি কিছু বলতে পারলাম না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম দেবব্রত সেন, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রোহিত আর তানিয়া। রোহিত ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তানিয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। সেদিন সকালে আমি বাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। জুতা পরার সময় দেখি ফিতা খুলে গেছে। নিচু হয়ে বাঁধতে যাচ্ছি, এমন সময় রোহিত ঘরে ঢুকে বলল, মা আমি বেঁধে দিচ্ছি। আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। মা তোমার পা অনেক ছোট্ট। রোহিত আস্তে আস্তে ফিতা বাঁধতে বাঁধতে বলল। তাড়াতাড়ি বাঁধ রোহিত, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম। কিন্তু সে আরও ধীরে ধীরে বাঁধতে লাগল। মা এভাবে তোমার সামনে বসে থাকতে অনেক ভালো লাগছে গি। ফিতা বাঁধা শেষ হলেও সে উঠল না। আমার পায়ের কাছেই বসে রইল। তার চোখে একটা অদ্ভুত চাহনি। মা আমি এভাবে তোমার সামনে হাঁটু গেড়ে তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কি বলবি? আমি জিজ্ঞেস করলাম। সে আমার ২টি হাত ধরে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই মা। তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। আমি প্রথমে ভাবলাম ও মজা করছে। হেসে বললাম, পাগল ছেলে, তুই কি বলছিস? কিন্তু রোহিতের মুখে হাসি নেই। গম্ভীর গলায় বলল, আমি একদম সিরিয়াস মা। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমি অবাক হয়ে বললাম, রোহিত তুই কি বলছিস? আমি তোর মা। সেটাই তো সমস্যা, রোহিত বলল। আমি এই বাড়িতে তোমাকে দেখে দেখে বড় হয়েছি। তোমার যত্ন, তোমার ভালোবাসা পেয়েছি। এখন আমি বুঝি যে আমি তোমাকে একজন মা হিসেবে নয়, একজন নারী হিসেবে ভালোবাসি। আমি হতবাক। রোহিত ফেকুনি। তুই কি বলছিস সেটা কি তুই বুঝতে পারছিস? কিন্তু রোহিত উঠল না। বরং আরও শক্ত করে আমার হাত ধরল। মা আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে। কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি। তুমি এত সুন্দর, এত যত্নশীল। আমি চাই তুমি আমার জীবনসঙ্গী হও। আমি তাড়াতাড়ি হাত ছাড়িয়ে নিয়ে পেছনে সরে গেলাম। রোহিত তুই পাগল হয়ে গেছিস? আমি তোর মা। এভাবে কথা বলার মানে কি? রোহিত ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার চোখে একটা বিচিত্র আবেগ। মা আমি জানি এটা সমাজের নিয়মের বিরুদ্ধে। কিন্তু ভালোবাসার কি কোনো নিয়ম আছে? আমি তোমাকে ছাড়া আর কারো সাথে বিয়ে করতে পারব না। রোহিত এই মুহূর্তে তোর রুমে চলে যা। আর এই ধরনের কথা কখনো বলবি না, আমি রেগে গিয়ে বললাম। কিন্তু রোহিত যাওয়ার বদলে আমার কাছে আরও এগিয়ে এল। মা আমি তোমার কথা শুনব। কিন্তু তার আগে একবার ভেবে দেখ। বাবা তোমার সাথে কেমন ব্যবহার করে? তিনি সারাদিন অফিসে থাকেন। ফিরে এলেও তোমার দিকে তাকান না। তুমি একা একা সব কাজ কর। আমি তোমাকে খুশি রাখব। তোমাকে রানীর মতো রাখব। আমি আরও রেগে গেলাম। রোহিত এক্ষুনি থাম। তুই কি বলছিস সেটা কি তুই জানিস? তোর বাবা আমার স্বামী। আমরা পরিবার। তুই আমার সন্তান গু। কিন্তু মা আমি তো আর ছোট নেই। আমি এখন একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। আর তুমিও একজন নারী। আমরা দুজনেই স্বাধীন মানুষ। আমরা যা চাই তাই করতে পারি, রোহিত বলল। আমি আর শুনতে পারলাম না। চিৎকার করে বললাম, রোহিত এক্ষুনি এই ঘর থেকে বের হয়ে যা। আর কখনো এই ধরনের কথা বলবি না।
রোহিত হতাশ হয়ে বলল, মা, আমি জানি তুমি এখনই রাজি হবে না। তুমি সময় নাও। ভেবে দেখ। আমি অপেক্ষা করব। সে ঘর থেকে চলে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম। মাথা ঘুরছে। কি এক অদ্ভুত পরিস্থিতি। আমার নিজের ছেলে আমাকে এমন কথা বলল। আমি ভাবলাম হয়তো এটা একটা ফেজ। তরুণ বয়সে অনেক সময় ছেলেমেয়েরা এমন ভুল করে। হয়তো রোহিত কনফিউজড। একটু সময় দিলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু পরের দিনগুলোতে রোহিতের আচরণ আরও অদ্ভুত হয়ে গেল। সে আমার সাথে স্বাভাবিক মাছেলের মতো কথা বলত না, বরং একজন প্রেমিকের মতো আচরণ করত। সকালে চা খাওয়ার সময় বলত, মা, তুমি আজ কত সুন্দর দেখাচ্ছ। আমি বলতাম, রোহিত, স্বাভাবিক কথা বলু। কিন্তু সে বলত, আমি তো স্বাভাবিক কথাই বলছি। একজন নারীর প্রশংসা করা কি অপরাধ? আবার রাতে খাওয়ার সময় বলত, মা, তুমি এত সুন্দর রান্না কর। তোমার মতো স্ত্রী পেলে একজন পুরুষ খুব খুশি থাকবে গি। আমি বলতাম, রোহিত, এভাবে কথা বলিস না গি। সে বলত, কেন মা? আমি তো সত্যি কথা বলছি। এভাবে দিন পার হতে লাগল। রোহিতের আচরণ আরও সাহসী হয়ে উঠল। সে আমাকে ছুতে চেষ্টা করত, হাত ধরত, কাঁধে হাত দিত। আমি প্রতিবার তাকে সরিয়ে দিতাম। কিন্তু সে থামত না। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম। রোহিত এসে আমার পেছনে দাঁড়াল। খুব কাছ থেকে বলল, মা, আমি তোমাকে সাহায্য করি। আমি বললাম, দরকার নেই, তুই পড়তে যাগু। কিন্তু সে গেল না, বরং আরও কাছে এসে আমার কোমরে হাত রাখল। মা, তুমি কত পরিশ্রম কর। আমি চাই তোমাকে সাহায্য করতে। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, রোহিত, এভাবে ছোঁয়া বন্ধ কর। কিন্তু রোহিত বলল, মা, আমি তোমাকে ভালোবেসে ছুঁয়েছি। এতে খারাপ কি? আমি রেগে গিয়ে বললাম, রোহিত, আমি তোর মা। তুই আমার ছেলে। এই সম্পর্কে ভালোবাসার একটা সীমা আছে গি। কে বলেছে ভালোবাসার সীমা আছে? রোহিত বলল, মা, আমি তোমাকে এমন ভালোবাসি যে আমি তোমাকে সবসময় কাছে রাখতে চাই। আমি বুঝতে পারছিলাম যে রোহিতের মানসিক অবস্থা ঠিক নেই। আমি ভাবলাম হয়তো কোনো ডাক্তারের সাথে কথা বলতে হবে। কিন্তু তার আগেই আরও একটা ঘটনা ঘটল। একদিন সন্ধ্যায় আমি গোসল করে বের হয়েছি। চুল মুছতে মুছতে বেডরুমে গেলাম। দেখি রোহিত আমার বিছানায় শুয়ে আছে। আমি বললাম, রোহিত, তুই এখানে কি করছিস? সে উঠে বসে বলল, মা, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম গু। কেন? আমি জিজ্ঞেস করলাম। আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, রোহিত বলল। তুমি কি আমার প্রস্তাবের কথা ভেবেছ? আমি রেগে গিয়ে বললাম, রোহিত, এই মুহূর্তে আমার রুম থেকে বের হয়ে যা। আর এই বিষয়ে আর কখনো কথা বলবি না গি। কিন্তু রোহিত উঠল না, বরং বলল, মা, আমি জানি তুমি লজ্জা পাচ্ছ। কিন্তু লজ্জার কিছু নেই। আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। আমরা যা চাই তাই করতে পারি। আমি চিৎকার করে বললাম, রোহিত, এক্ষুনি বের হয়ে যা। এই সময় হঠাৎ দেবব্রত বাড়ি ফিরল। সে আমার চিৎকারের আওয়াজ পেয়ে দৌড়ে এল। কি হয়েছে? দেবব্রত জিজ্ঞেস করল। রোহিত তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দাঁড়াল। কিছু না বাবা, আমি মায়ের সাথে কথা বলছিলাম গ। দেবব্রত আমার দিকে তাকাল। তুমি কেন চিৎকার করছিলে? আমি কিছু বলতে পারলাম না। রোহিত আমার দিকে এমনভাবে তাকাল যেন বলছে আমি যেন কিছু না বলি। কিছু না, আমি বললাম। একটা তেলাপোকা দেখে ভয় পেয়েছিলাম গ। দেবব্রত হেসে বলল, তেলাপোকা দেখে এত চিৎকার? তুমি তো আগে এত ভয় পেতে না গি। হয়তো বয়স হচ্ছে, আমি বললাম। রোহিত চলে গেল। দেবব্রত আমার কাছে এসে বলল, তুমি ঠিক আছো তো? তোমাকে কেমন যেন দেখাচ্ছে গি। হ্যাঁ, আমি ঠিক আছি, আমি বললাম। কিন্তু আসলে আমি ঠিক ছিলাম না। আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। রোহিতের আচরণ আরও সাহসী হয়ে উঠছে। আমি বুঝতে পারছিলাম যে এভাবে চললে একদিন না একদিন বড় কিছু ঘটবে। পরের দিন রোহিত কলেজে চলে গেলে আমি আমার বোন রিতার কাছে ফোন করলাম। রিতা একজন সাইকোলজিস্ট। রিতা, আমি তোর সাথে জরুরি কথা বলতে চাই, আমি বললাম। কি হয়েছে দিদি? রিতা জিজ্ঞেস করল। আমি রোহিতের সব আচরণের কথা বললাম। রিতা মনোযোগ দিয়ে শুনল। শেষে রিতা বলল, দিদি, এটা খুবই সিরিয়াস বিষয়। রোহিতের মধ্যে ভেডেপ কমপ্লেক্সের লক্ষণ দেখা যাচ্ছে। এটা একটা মানসিক সমস্যা। এর জন্য চিকিৎসার প্রয়োজন।
তুমি কি এসে রোহিতের সাথে কথা বলবি? আমি জিজ্ঞেস করলাম। অবশ্যই। কিন্তু তার আগে তুমি দেবব্রত দাদাকে সব বলো। এটা একটা পারিবারিক সমস্যা। সবাইকে মিলে সমাধান করতে হবে গু। আমি বললাম, কিন্তু দেবব্রত রেগে যাবে। সে হয়তো রোহিতকে বাড়ি থেকে বের করে দেবে গি। দিদি, রাগ করা স্বাভাবিক। কিন্তু রোহিতও আমাদের সন্তান। আমরা তাকে ছেড়ে দিতে পারি না। আমাদের তাকে সাহায্য করতে হবে সেদিন রাতে আমি দেবব্রতকে সব বললাম। দেবব্রত প্রথমে বিশ্বাস করল না। তুমি কি বলছো মিতালি? রোহিতও তোমাকে এসব বলেছে? আমার ছেলে এমন কথা বলতে পারে না গি। আমি সত্যি বলছি দেবব্রত। আমি মিথ্যে বলে কি পাব? দেবব্রত মাথা নিচু করে বসে রইল। অনেকক্ষণ পর বলল, আমি রোহিতের সাথে কথা বলব। পরের দিন দেবব্রত রোহিতকে ডাকল। আমিও সেখানে ছিলাম। রোহিতও, তোমার মায়ের কাছে শুনেছি তুমি তাকে অদ্ভুত কথা বলেছ। এটা কি সত্যি? দেবব্রত জিজ্ঞেস করল। রোহিতও একটু দেরি করে বলল, হ্যাঁ বাবা, সত্যি। আমি মায়ের প্রেমে পড়েছি। আমি তাকে বিয়ে করতে চাই। দেবব্রতের মুখ লাল হয়ে গেল। তুমি কি বলছ? তুমি কি পাগল হয়ে গেছ? না বাবা, আমি পাগল হইনি। আমি সত্যি মাকে ভালোবাসি। একজন নারী হিসেবে দেবব্রত উঠে দাঁড়িয়ে রোহিতের দিকে এগিয়ে গেল। তুমি জান তুমি কি বলছ? সে তোমার মা। তুমি তার পেট থেকে জন্মেছ। আমি জানি বাবা। কিন্তু এখন আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। আর তিনি একজন সুন্দর নারী। আমি তাকে ভালোবাসি। দেবব্রত রেগে গিয়ে রোহিতকে থাপ্পড় মারল। শয়তান! তুমি আমার ছেলে নও। তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। রোহিত গাল চেপে ধরে বলল, বাবা, আপনি আমাকে মারলেন? আমি তো কোনো অন্যায় করিনি। আমি শুধু সত্যি কথা বলেছি। সত্যি কথা? দেবব্রত চিৎকার করে বলল। তুমি তোমার মায়ের সাথে অবৈধ সম্পর্ক চাও? এটা সত্যি কথা? এটা পাপ। পাপ কেন বাবা? আমি তো জোর করছি না। আমি শুধু আমার মনের কথা বলেছি। আমি দেখলাম পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। আমি দেবব্রতকে শান্ত করার চেষ্টা করলাম। দেবব্রত, রাগ করো না। রীতা বলেছে এটা একটা মানসিক সমস্যা। আমাদের রোহিতকে ডাক্তার দেখাতে হবে। কিন্তু রোহিত বলল, আমার কোনো মানসিক সমস্যা নেই। আমি পুরোপুরি সুস্থ। আমি শুধু আমার ভালোবাসার কথা বলেছি। দেবব্রত আরও রেগে গেল। ভালোবাসা? এটা ভালোবাসা নয়, এটা বিকৃতি। তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। আমি তোমাকে আমার ছেলে বলে চিনি না গিয়ে। রোহিত হতাশ হয়ে বলল, বাবা, আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? আমি আপনার ছেলে। তুমি আমার ছেলে হলে এমন কথা বলতে না। এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও। রোহিত আমার দিকে তাকাল। মা, তুমি কি আমাকে যেতে বলবে? আমি কিছু বলতে পারলাম না। আমি রোহিতকে ভালোবাসি। সে আমার সন্তান। কিন্তু তার আচরণ ঠিক নয়। রোহিত দেখল আমি কিছু বলছি না। সে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু মা, আমি তোমাকে ভুলতে পারব না। আমি ফিরে আসব। সে তার রুম থেকে কিছু জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। আমি জানালার পাশে দাঁড়িয়ে তাকে যেতে দেখলাম। মন খারাপ হয়ে গেল। যতই হোক না কেন, সে আমার সন্তান। দেবব্রত বলল, তুমি দুঃখ করো না। ওর মাথা ঠিক হলে সে ফিরে আসবে গি। কিন্তু আমার মন বলছিল যে রোহিত সহজে ছেড়ে দেবে না। তার চোখে যে দৃঢ়তা দেখেছিলাম সেটা বলছিল যে সে আবার ফিরে আসবে। প্রথম কয়েকদিন শান্তি ছিল। কিন্তু তারপর অদ্ভুত ঘটনা শুরু হল। রাতে ঘুমের মধ্যে মনে হতো কেউ যেন আমার ঘরের জানালার কাছে দাঁড়িয়ে আছে। জানালার পর্দা নাড়ছে। কিন্তু উঠে দেখলে কিছু নেই। একদিন সকালে দেখি আমার জানালার নিচে একটা চিঠি পড়ে আছে। তুলে দেখি রোহিতের হাতের লেখা। প্রিয় মা, আমি তোমাকে ভুলতে পারছি না। আমি তোমার কাছেই থাকতে চাই। তুমি একবার আমার সাথে দেখা কর। আমি তোমার জন্য অপেক্ষা করছি। তোমার ছেলে রোহিত। আমি চিঠিটা ছিঁড়ে ফেলে দিলাম। দেবব্রতকে বললাম না। ভাবলাম হয়তো রোহিত একটু সময় পর স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু পরের দিনও একটা চিঠি পেলাম। এবার লেখা ছিল, মা, আমি জানি তুমি আমার চিঠি পড়ছ। তুমি আমাকে এড়িয়ে যেও না। আমি তোমাকে খুব মিস করছি। তুমি একবার পার্কে এসো। আমি সেখানে থাকব।
আমি ভয় পেয়ে গেলাম। রোহিত আমাকে স্টকিং করছে। আমি দেবব্রতকে বললাম। দেবব্রত রেগে গিয়ে বলল, আমি পুলিশে রিপোর্ট করব। ও যা করছে সেটা হ্যারাসমেন্ট। কিন্তু আমি বললাম, না, পুলিশে রিপোর্ট করো না। সে আমার ছেলে। আমি রিতার সাথে কথা বলি। রিতা এসে আমাদের সাথে কথা বলল। সে বলল, রোহিতের অবসেশন বেড়ে যাচ্ছে। আমাদের তাকে খুঁজে বের করে চিকিৎসা করাতে হবে। আমরা রোহিতকে খোঁজ করলাম। জানতে পারলাম সে তার এক বন্ধুর বাসায় থাকছে। রিতা সেখানে গিয়ে তার সাথে কথা বলল। কিন্তু রোহিত চিকিৎসা নিতে রাজি হল না। সে বলল, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু আমার মাকে ভালোবাসি। রিতা বলল, রোহিত, তুমি তোমার মাকে ভুল উপায়ে ভালোবাসছ। এটা স্বাভাবিক নয়। কিন্তু রোহিত বলল, কে বলেছে এটা স্বাভাবিক নয়? ভালোবাসার কি কোনো নিয়ম আছে? এভাবে কয়েক সপ্তাহ চলে গেল। রোহিত মাঝে মাঝে চিঠি পাঠাত। কখনো ফোনও করত। কিন্তু আমি তার ফোন ধরতাম না। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার নাম ডাকছে। জেগে উঠে দেখি জানালার কাছে রোহিত দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে চিৎকার করতে যাচ্ছিলাম। কিন্তু রোহিত হাত দিয়ে ইশারা করল যেন আমি চুপ থাকি। মা, আমি তোমার সাথে কথা বলতে চাই, রোহিত ফিসফিস করে বলল। রোহিত, তুই এভাবে রাতের বেলা এলি কেন? তোর বাবা জেগে উঠবে। আমি বাবার সাথে কথা বলতে চাই না। আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম, রোহিত, তুই যা। এভাবে আসিস না। কিন্তু রোহিত বলল, মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। তুমি একবার আমার কাছে এসো। আমি বললাম, আমি পারব না রোহিত। তুই বুঝার চেষ্টা কর। আমি তোর মা। কিন্তু মা, আমি তোমাকে একজন নারী হিসেবেও দেখি। তুমি এত সুন্দর। আমি তোমাকে খুশি রাখতে পারব। আমি রেগে গিয়ে বললাম, রোহিত, এক্ষুনি চলে যা। নইলে আমি চিৎকার করে তোর বাবাকে ডাকব। রোহিত হতাশ হয়ে বলল, ঠিক আছে মা, আমি যাচ্ছি। কিন্তু আমি হার মানব না। আমি তোমাকে পাবই। সে চলে গেল। আমি সারারাত ঘুমাতে পারলাম না। ভয়ে কাঁপছিলাম। পরের দিন আমি দেবব্রতকে সব বললাম। দেবব্রত রেগে গিয়ে বলল, এবার আমি পুলিশে রিপোর্ট করব। কিন্তু তার আগেই আরও একটা ঘটনা ঘটল। দুপুরবেলা আমি একা বাড়িতে ছিলাম। দেবব্রত অফিসে, তানিয়া স্কুলে। হঠাৎ দরজায় নক শুনলাম। দরজা খুলে দেখি রোহিত দাঁড়িয়ে আছে। তার চেহারা দেখে মনে হলো সে অনেক দিন ঠিকমতো খায়নি, ঘুমায়নি। রোহিত, তুই এখানে কি করছিস? মা, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। আমাকে ভেতরে আসতে দাও। আমি বললাম, না, তুই ভেতরে আসতে পারবি না। তোর বাবা রাগ করবে। কিন্তু রোহিত জোর করে ঢুকে পড়ল। মা, আমি আর পারছি না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আমি বললাম, রোহিত, তুই কি করছিস? এক্ষুনি বের হয়ে যাও। কিন্তু রোহিত আমার কাছে এগিয়ে এল। মা, আমি জানি তুমি আমাকে ভালোবাস। তুমি শুধু লজ্জা পাচ্ছ। সে আমার হাত ধরার চেষ্টা করল। আমি হাত ছাড়িয়ে নিয়ে পেছনে সরে গেলাম। রোহিত, তুই আমার কাছে এসো না। আমি চিৎকার করব। চিৎকার করো মা। কেউ শুনবে না। সবাই বাইরে গেছে। আমি দেখলাম রোহিত আমার দিকে এগিয়ে আসছে। তার চোখে একটা পাগলামি। আমি ভয় পেয়ে গেলাম। রোহিত, তুই কি করতে চাস? আমি তোমাকে চাই মা। আমি তোমাকে আমার করে নিতে চাই। আমি বুঝলাম রোহিত কিছু খারাপ করতে পারে। আমি দৌড়ে বেডরুমের দিকে গেলাম। দরজা বন্ধ করে ভেতর থেকে লক করে দিলাম। রোহিত দরজায় ধাক্কা দিতে লাগল। মা, দরজা খোল। আমি তোমার সাথে কথা বলবো। আমি ভয়ে কাঁপতে কাঁপতে মোবাইল নিয়ে দেবব্রতকে ফোন করলাম। দেবব্রত, তাড়াতাড়ি বাড়িতে এসো। রোহিত এসেছে। সে আমাকে কি হয়েছে? তুমি কোথায়? আমি বেডরুমে। দরজা লক করে আছি। রোহিত বাইরে দাঁড়িয়ে আছে। আমি এক্ষুনি আসছি। তুমি দরজা খোলো না। রোহিত দরজায় আরও জোরে ধাক্কা দিতে লাগল। মা, দরজা খোল। আমি তোমার ক্ষতি করব না। আমি শুধু তোমার সাথে থাকতে চাই। আমি কিছু বললাম না। ভয়ে কুঁকড়ে বসে রইলাম। হঠাৎ ধাক্কার আওয়াজ বন্ধ হয়ে গেল।
আমি ভাবলাম হয়তো রোহিত চলে গেছে। কিন্তু কিছুক্ষণ পর শুনলাম জানালার কাছে শব্দ হচ্ছে। জানালার দিকে তাকিয়ে দেখি রোহিত বাইরে দাঁড়িয়ে আছে। সে জানালার গ্রিল ধরে টানাটানি করছে। মা, আমি ঢুকে আসছি। তুমি পালানোর চেষ্টা করো না গি। আমি আরও ভয় পেয়ে গেলাম। ভাবলাম রোহিত সত্যিই পাগল হয়ে গেছে। এখন সে যে কিছু করতে পারে। এই সময় বাইরে গাড়ির আওয়াজ শুনলাম। দেবব্রত বাড়ি ফিরেছে। রোহিত জানালা ছেড়ে দিল। আমি শুনলাম দেবব্রত আর রোহিতের মধ্যে তর্কাতর্কি হচ্ছে। তুই এখানে কি করছিস? আমি তোকে বলিনি এই বাড়িতে আসতে? বাবা, আমি মায়ের সাথে কথা বলতে এসেছিলাম গ। কোনো কথা? তোর মায়ের সাথে তোর আর কোনো কথা নেই গি। বাবা, আপনি বুঝবেন না। আমি মাকে ভালোবাসি। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা, নইলে আমি পুলিশ ডাকবু। কিছুক্ষণ পর শান্ত হয়ে গেল। দেবব্রত বেডরুমের দরজায় নক করল। মিতালি, দরজা খোল। রোহিত চলে গেছে গি। আমি দরজা খুলে দিলাম। দেবব্রত আমাকে দেখে বলল, তুমি ঠিক আছো? আমি কাঁদতে কাঁদতে বললাম, দেবব্রত, আমি খুব ভয় পেয়েছি। রোহিত আমার কাছে এসেছিল। সে কি করেছে? সে আমাকে স্পর্শ করার চেষ্টা করেছে। আমি দৌড়ে এই রুমে এসে দরজা বন্ধ করেছি গু। দেবব্রতের মুখ রাগে লাল হয়ে গেল। এবার আমি পুলিশে রিপোর্ট করব। ও যা করেছে সেটা অপরাধ। পরের দিন দেবব্রত পুলিশে গিয়ে রোহিতের বিরুদ্ধে হ্যারাসমেন্টের অভিযোগ দিল। পুলিশ রোহিতকে ধরে নিয়ে এল। কিন্তু রোহিত পুলিশের কাছে বলল, আমি কোনো অপরাধ করিনি। আমি শুধু আমার মায়ের সাথে কথা বলতে গিয়েছিলাম গ। পুলিশ আমাকেও জিজ্ঞাসাবাদ করল। আমি সব সত্যি কথা বললাম। পুলিশ বলল, আপনার ছেলের মানসিক চিকিৎসা প্রয়োজন। আমরা তাকে একটা মানসিক হাসপাতালে পাঠাবো। রোহিতকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করা হল। ডাক্তাররা তার চিকিৎসা শুরু করল। প্রথম কয়েক সপ্তাহ রোহিত চিকিৎসা নিতে চাইল না। সে বলত, আমার কোনো সমস্যা নেই, আমি সুস্থ। কিন্তু ধীরে ধীরে ডাক্তারের পরামর্শে সে বুঝতে শুরু করল যে তার আচরণ ঠিক নয়। 3 মাস পর রোহিত অনেকটা সুস্থ হয়ে গেল। ডাক্তার বললেন, রোহিত এখন ভালো আছে, কিন্তু তাকে নিয়মিত কাউন্সেলিং করতে হবে গে। রোহিত বাড়িতে ফিরে এল। সে আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি ভুল করেছি। আমি বুঝতে পারিনি যে আমার আচরণ কত খারাপ ছিল। আমি তাকে বুকে জড়িয়ে নিয়ে বললাম, তুই আমার ছেলে রোহিত। আমি তোকে ভালোবাসি। তুই ভালো হয়ে গেছিস, সেটাই গুরুত্বপূর্ণ। রোহিত বলল, মা, আমি প্রমিস করছি, আমি আর কখনো তোমার সাথে এমন আচরণ করব না। তুমি আমার মা। আমি তোমাকে একজন মা হিসেবেই ভালোবাসি। সেদিন থেকে রোহিত সত্যিই পরিবর্তন হয়ে গেল। সে নিয়মিত কাউন্সেলিং নিতে লাগল। আস্তে আস্তে সে স্বাভাবিক হয়ে গেল। কয়েক মাস পর রোহিত একটা মেয়ের সাথে পরিচিত হল। সে আমাকে বলল, মা, আমি প্রিয়াকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে বললাম, সেটা খুব ভালো কথা। তুই প্রিয়াকে বাড়িতে নিয়ে এসো। আমরা তার সাথে পরিচিত হতে চাই। রোহিত প্রিয়াকে বাড়িতে নিয়ে এল। প্রিয়া খুবই ভালো মেয়ে। তারা দুজনে একে অপরকে সত্যিই ভালোবাসে। কিছুদিন পর রোহিত আর প্রিয়ার বিয়ে হল। বিয়ের দিন রোহিত আমার কাছে এসে বলল, মা, আজ আমি বুঝতে পারছি সত্যিকারের ভালোবাসা কি। প্রিয়াকে ভালোবেসে আমি বুঝেছি যে আমি তোমাকে যেভাবে ভালোবাসতাম সেটা ঠিক ছিল না। তুমি আমার মা। তোমার প্রাপ্য শ্রদ্ধা আর ভালোবাসা। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, তুই এখন সত্যিই পরিপক্ক হয়েছিস রোহিত। আমি তোর জন্য গর্বিত। এভাবে আমাদের পরিবারে শান্তি ফিরে এল। রোহিত এখন একজন ভালো স্বামী। প্রিয়া আমাকে খুব ভালোবাসে। তানিয়াও বড় হচ্ছে। আমাদের পরিবার এখন খুবই খুশি। কিন্তু সেই কঠিন সময়ের কথা ভুলতে পারি না, যখন রোহিত আমাকে একজন নারী হিসেবে দেখতে শুরু করেছিল। সেটা ছিল একটা দুঃস্বপ্নের মতো। কিন্তু সবার সাহায্যে আমরা সেই সমস্যা কাটিয়ে উঠেছি। এখন আমি বুঝি যে মানসিক সমস্যা হতে পারে, কিন্তু সঠিক চিকিৎসায় সব সমস্যার সমাধান হয়। রোহিত এখন একজন স্বাভাবিক, সুখী মানুষ। সে একজন ভালো স্বামী, ভালো ছেলে। আর আমি একজন গর্বিত মা। আজ যখন এই গল্পটা বলছি তখন মনে হয় সেই সময়টা অনেক দূরের। কিন্তু সেটা আমাদের পরিবারের জন্য একটা পরীক্ষা ছিল।
আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এখন আমরা আরও শক্তিশালী পরিবার। রোহিত এখনও মাঝে মাঝে আমার কাছে এসে বলে, মা, আমি যা করেছিলাম তার জন্য আমার খুব লজ্জা লাগে গু। আমি বলি, রোহিত, সেই কথা আর বলিস না। তুই এখন ভালো আছিস। সেটাই গুরুত্বপূর্ণ। এভাবে জীবন চলে যাচ্ছে। আমরা সবাই সুখে আছি। রোহিত আর প্রিয়ার একটা সন্তানও হয়েছে। আমি দাদিমা হয়েছি। জীবনে এখন শান্তি। কিন্তু সেই ঘটনা আমাকে শিখিয়েছে যে পরিবারের মধ্যে যে কোনো সমস্যা হতে পারে। গুরুত্বপূর্ণ হল সেই সমস্যার সঠিক সমাধান করা। আমরা রোহিতকে ছেড়ে দিইনি। তাকে সাহায্য করেছি। আর সেই সাহায্যের ফলেই আজ আমাদের পরিবার আবার এক হয়েছে। এই গল্পটা হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে। কিন্তু এটা সত্যি ঘটনা। আমার নিজের জীবনের ঘটনা। আমি চেয়েছিলাম এই গল্পটা সবার সাথে শেয়ার করতে। যদি কারো পরিবারে এমন কোনো সমস্যা হয় তাহলে যেন তারা হতাশ না হয়। সঠিক চিকিৎসা আর ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। পরিবার মানে একে অপরের পাশে থাকা। যখন একজন সমস্যায় পড়ে তখন সবাই মিলে তাকে সাহায্য করা। আমরা সেটাই করেছি। আর সেজন্যই আজ আমাদের পরিবার আবার সুখী। বলল, মা, আমি জানি তুমি এখনই রাজি হবে না। তুমি সময় নাও। ভেবে দেখ। আমি অপেক্ষা করব। সে ঘর থেকে চলে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম। মাথা ঘুরছে। কি এক অদ্ভুত পরিস্থিতি। আমার নিজের ছেলে আমাকে এমন কথা বলল। আমি ভাবলাম হয়তো এটা একটা ফেজ। তরুণ বয়সে অনেক সময় ছেলেমেয়েরা এমন ভুল করে। হয়তো রোহিত কনফিউজড। একটু সময় দিলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু পরের দিনগুলোতে রোহিতের আচরণ আরও অদ্ভুত হয়ে গেল। সে আমার সাথে স্বাভাবিক মাছেলের মতো কথা বলত না। বরং একজন প্রেমিকের মতো আচরণ করত। সকালে চা খাওয়ার সময় বলত, মা, তুমি আজ কত সুন্দর দেখাচ্ছ। আমি বলতাম, রোহিত, স্বাভাবিক কথা বল। কিন্তু সে বলত, আমি তো স্বাভাবিক কথাই বলছি। একজন নারীর প্রশংসা করা কি অপরাধ? আবার রাতে খাওয়ার সময় বলত, মা, তুমি এত সুন্দর রান্না কর। তোমার মতো স্ত্রী পেলে একজন পুরুষ খুব খুশি থাকবে গি। আমি বলতাম, রোহিত, এভাবে কথা বলিস না গি। সে বলত, কেন মা? আমি তো সত্যি কথা বলছি। এভাবে দিন পার হতে লাগল। রোহিতের আচরণ আরও সাহসী হয়ে উঠল। সে আমাকে ছুতে চেষ্টা করত। হাত ধরত। কাঁধে হাত দিত। আমি প্রতিবার তাকে সরিয়ে দিতাম। কিন্তু সে থামত না। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম। রোহিত এসে আমার পেছনে দাঁড়াল। খুব কাছ থেকে বলল, মা, আমি তোমাকে সাহায্য করি। আমি বললাম, দরকার নেই। তুই পড়তে যাগু। কিন্তু সে গেল না। বরং আরও কাছে এসে আমার কোমরে হাত রাখল। মা, তুমি কত পরিশ্রম কর। আমি চাই তোমাকে সাহায্য করতে। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, রোহিত, এভাবে ছোঁয়া বন্ধ কর। কিন্তু রোহিত বলল, মা, আমি তোমাকে ভালোবেসে ছুঁয়েছি। এতে খারাপ কি? আমি রেগে গিয়ে বললাম, রোহিত, আমি তোর মা। তুই আমার ছেলে। এই সম্পর্কে ভালোবাসার একটা সীমা আছে গি। কে বলেছে ভালোবাসার সীমা আছে? রোহিত বলল, মা, আমি তোমাকে এমন ভালোবাসি যে আমি তোমাকে সবসময় কাছে রাখতে চাই। আমি বুঝতে পারছিলাম যে রোহিতের মানসিক অবস্থা ঠিক নেই। আমি ভাবলাম হয়তো কোনো ডাক্তারের সাথে কথা বলতে হবে। কিন্তু তার আগেই আরও একটা ঘটনা ঘটল। একদিন সন্ধ্যায় আমি গোসল করে বের হয়েছি। চুল মুছতে মুছতে বেডরুমে গেলাম। দেখি রোহিত আমার বিছানায় শুয়ে আছে। আমি বললাম, রোহিত, তুই এখানে কি করছিস? সে উঠে বসে বলল, মা, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম গু। কেন? আমি জিজ্ঞেস করলাম। আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, রোহিত বলল। তুমি কি আমার প্রস্তাবের কথা ভেবেছ? আমি রেগে গিয়ে বললাম, রোহিত, এই মুহূর্তে আমার রুম থেকে বের হয়ে যা। আর এই বিষয়ে আর কখনো কথা বলবি না গি। কিন্তু রোহিত উঠল না। বরং বলল, মা, আমি জানি তুমি লজ্জা পাচ্ছ। কিন্তু লজ্জার কিছু নেই। আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। আমরা যা চাই তাই করতে পারি। আমি চিৎকার করে বললাম, রোহিত, এক্ষুনি বের হয়ে যা। এই সময় হঠাৎ দেবব্রত বাড়ি ফিরল। সে আমার চিৎকারের আওয়াজ পেয়ে দৌড়ে এল। কি হয়েছে? দেবব্রত জিজ্ঞেস করল। রোহিত তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দাঁড়াল। কিছু না বাবা। আমি মায়ের সাথে কথা বলছিলাম গো।
দেবব্রত আমার দিকে তাকাল। তুমি কেন চিৎকার করছিলে? আমি কিছু বলতে পারলাম না। রোহিত আমার দিকে এমনভাবে তাকাল যেন বলছে আমি যেন কিছু না বলি। কিছু না, আমি বললাম। একটা তেলাপোকা দেখে ভয় পেয়েছিলাম গ। দেবব্রত হেসে বলল, তেলাপোকা দেখে এত চিৎকার? তুমি তো আগে এত ভয় পেতে না গে। হয়তো বয়স হচ্ছে, আমি বললাম। রোহিত চলে গেল। দেবব্রত আমার কাছে এসে বলল, তুমি ঠিক আছো তো? তোমাকে কেমন যেন দেখাচ্ছে গি। হ্যাঁ, আমি ঠিক আছি, আমি বললাম। কিন্তু আসলে আমি ঠিক ছিলাম না। আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। রোহিতের আচরণ আরও সাহসী হয়ে উঠছে। আমি বুঝতে পারছিলাম যে এভাবে চললে একদিন না একদিন বড় কিছু ঘটবে। পরের দিন রোহিত কলেজে চলে গেলে আমি আমার বোন রিতার কাছে ফোন করলাম। রিতা একজন সাইকোলজিস্ট। রিতা, আমি তোর সাথে জরুরি কথা বলতে চাই, আমি বললাম। কি হয়েছে দিদি? রিতা জিজ্ঞেস করল। আমি রোহিতের সব আচরণের কথা বললাম। রিতা মনোযোগ দিয়ে শুনল। শেষে রিতা বলল, দিদি, এটা খুবই সিরিয়াস বিষয়। রোহিতের মধ্যে ভেডেপল কমপ্লেক্সের লক্ষণ দেখা যাচ্ছে। এটা একটা মানসিক সমস্যা। এর জন্য চিকিৎসার প্রয়োজন। তুমি কি এসে রোহিতের সাথে কথা বলবি? আমি জিজ্ঞেস করলাম। অবশ্যই। কিন্তু তার আগে তুমি দেবব্রত দাদাকে সব বলো। এটা একটা পারিবারিক সমস্যা। সবাইকে মিলে সমাধান করতে হবে গু। আমি বললাম, কিন্তু দেবব্রত রেগে যাবে। সে হয়তো রোহিতকে বাড়ি থেকে বের করে দেবে গি। দিদি, রাগ করা স্বাভাবিক। কিন্তু রোহিত আমাদের সন্তান। আমরা তাকে ছেড়ে দিতে পারি না। আমাদের তাকে সাহায্য করতে হবে। সেদিন রাতে আমি দেবব্রতকে সব বললাম। দেবব্রত প্রথমে বিশ্বাস করল না। তুমি কি বলছো মিতালি? রোহিত তোমাকে এসব বলেছে? আমার ছেলে এমন কথা বলতে পারে না গি। আমি সত্যি বলছি দেবব্রত। আমি মিথ্যে বলে কি পাব? দেবব্রত মাথা নিচু করে বসে রইল। অনেকক্ষণ পর বলল, আমি রোহিতের সাথে কথা বলব। পরের দিন দেবব্রত রোহিতকে ডাকল। আমিও সেখানে ছিলাম। রোহিত, তোমার মায়ের কাছে শুনেছি তুমি তাকে অদ্ভুত কথা বলেছ। এটা কি সত্যি? দেবব্রত জিজ্ঞেস করল। রোহিত একটু দেরি করে বলল, হ্যাঁ বাবা, সত্যি। আমি মায়ের প্রেমে পড়েছি। আমি তাকে বিয়ে করতে চাই। দেবব্রতের মুখ লাল হয়ে গেল। তুমি কি বলছ? তুমি কি পাগল হয়ে গেছ? না বাবা, আমি পাগল হইনি। আমি সত্যি মাকে ভালোবাসি। একজন নারী হিসেবে গু। দেবব্রত উঠে দাঁড়িয়ে রোহিতের দিকে এগিয়ে গেল। তুমি জান তুমি কি বলছ? সে তোমার মা। তুমি তার পেট থেকে জন্মেছ। আমি জানি বাবা। কিন্তু এখন আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। আর তিনি একজন সুন্দর নারী। আমি তাকে ভালোবাসি। দেবব্রত রেগে গিয়ে রোহিতকে থাপ্পড় মারল। শয়তান! তুমি আমার ছেলে নও। তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। রোহিত গাল চেপে ধরে বলল, বাবা, আপনি আমাকে মারলেন? আমি তো কোনো অন্যায় করিনি। আমি শুধু সত্যি কথা বলেছি। সত্যি কথা? দেবব্রত চিৎকার করে বলল। তুমি তোমার মায়ের সাথে অবৈধ সম্পর্ক চাও? এটা সত্যি কথা? এটা পাপ। পাপ কেন বাবা? আমি তো জোর করছি না। আমি শুধু আমার মনের কথা বলেছি। আমি দেখলাম পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। আমি দেবব্রতকে শান্ত করার চেষ্টা করলাম। দেবব্রত, রাগ করো না। রিতা বলেছে এটা একটা মানসিক সমস্যা। আমাদের রোহিতকে ডাক্তার দেখাতে হবে। কিন্তু রোহিত বলল, আমার কোনো মানসিক সমস্যা নেই। আমি পুরোপুরি সুস্থ। আমি শুধু আমার ভালোবাসার কথা বলেছি। দেবব্রত আরও রেগে গেল। ভালোবাসা? এটা ভালোবাসা নয়, এটা বিকৃতি। তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। আমি তোমাকে আমার ছেলে বলে চিনি না গি। রোহিত হতাশ হয়ে বলল, বাবা, আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? আমি আপনার ছেলে। তুমি আমার ছেলে হলে এমন কথা বলতে না। এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও। রোহিত আমার দিকে তাকাল। মা, তুমি কি আমাকে যেতে বলবে? আমি কিছু বলতে পারলাম না। আমি রোহিতকে ভালোবাসি। সে আমার সন্তান। কিন্তু তার আচরণ ঠিক নয়। রোহিত দেখল আমি কিছু বলছি না। সে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু মা, আমি তোমাকে ভুলতে পারব না। আমি ফিরে আসব। সে তার রুম থেকে কিছু জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল।
আমি জানালার পাশে দাঁড়িয়ে তাকে যেতে দেখলাম। মন খারাপ হয়ে গেল। যতই হোক না কেন সে আমার সন্তান। দেবব্রত বলল, তুমি দুঃখ করো না। ওর মাথা ঠিক হলে সে ফিরে আসবে গি। কিন্তু আমার মন বলছিল যে রোহিত সহজে ছেড়ে দেবে না। তার চোখে যে দৃঢ়তা দেখেছিলাম সেটা বলছিল যে সে আবার ফিরে আসবে। প্রথম কয়েকদিন শান্তি ছিল। কিন্তু তারপর অদ্ভুত ঘটনা শুরু হল। রাতে ঘুমের মধ্যে মনে হতো কেউ যেন আমার ঘরের জানালার কাছে দাঁড়িয়ে আছে। জানালার পর্দা নাড়ছে। কিন্তু উঠে দেখলে কিছু নেই। একদিন সকালে দেখি আমার জানালার নিচে একটা চিঠি পড়ে আছে। তুলে দেখি রোহিতের হাতের লেখা। প্রিয় মা, আমি তোমাকে ভুলতে পারছি না। আমি তোমার কাছেই থাকতে চাই। তুমি একবার আমার সাথে দেখা কর। আমি তোমার জন্য অপেক্ষা করছি। তোমার ছেলে রোহিত। আমি চিঠিটা ছিঁড়ে ফেলে দিলাম। দেবব্রতকে বললাম না। ভাবলাম হয়তো রোহিত একটু সময় পর স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু পরের দিনও একটা চিঠি পেলাম। এবার লেখা ছিল, মা, আমি জানি তুমি আমার চিঠি পড়ছ। তুমি আমাকে এড়িয়ে যেও না। আমি তোমাকে খুব মিস করছি। তুমি একবার পার্কে এসো। আমি সেখানে থাকব। আমি ভয় পেয়ে গেলাম। রোহিত আমাকে স্টকিং করছে। আমি দেবব্রতকে বললাম। দেবব্রত রেগে গিয়ে বলল, আমি পুলিশে রিপোর্ট করব। ও যা করছে সেটা হ্যারাসমেন্ট। কিন্তু আমি বললাম, না, পুলিশে রিপোর্ট করো না। সে আমার ছেলে। আমি রিতার সাথে কথা বলি। রিতা এসে আমাদের সাথে কথা বলল। সে বলল, রোহিতের অবসেশন বেড়ে যাচ্ছে। আমাদের তাকে খুঁজে বের করে চিকিৎসা করাতে হবে। আমরা রোহিতকে খোঁজ করলাম। জানতে পারলাম সে তার এক বন্ধুর বাসায় থাকছে। রিতা সেখানে গিয়ে তার সাথে কথা বলল। কিন্তু রোহিত চিকিৎসা নিতে রাজি হল না। সে বলল, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু আমার মাকে ভালোবাসি। রিতা বলল, রোহিত, তুমি তোমার মাকে ভুল উপায়ে ভালোবাসছ। এটা স্বাভাবিক নয়। কিন্তু রোহিত বলল, কে বলেছে এটা স্বাভাবিক নয়? ভালোবাসার কি কোনো নিয়ম আছে? এভাবে কয়েক সপ্তাহ চলে গেল। রোহিত মাঝে মাঝে চিঠি পাঠাত। কখনো ফোনও করত। কিন্তু আমি তার ফোন ধরতাম না। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার নাম ডাকছে। জেগে উঠে দেখি জানালার কাছে রোহিত দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে চিৎকার করতে যাচ্ছিলাম। কিন্তু রোহিত হাত দিয়ে ইশারা করল যেন আমি চুপ থাকি। মা, আমি তোমার সাথে কথা বলতে চাই, রোহিত ফিসফিস করে বলল। রোহিত, তুই এভাবে রাতের বেলা এলি কেন? তোর বাবা জেগে উঠবে। আমি বাবার সাথে কথা বলতে চাই না। আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম, রোহিত, তুই যা। এভাবে আসিস না গিয়ে। কিন্তু রোহিত বলল, মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। তুমি একবার আমার কাছে এসো। আমি বললাম, আমি পারব না রোহিত। তুই বুঝার চেষ্টা কর। আমি তোর মা। কিন্তু মা, আমি তোমাকে একজন নারী হিসেবেও দেখি। তুমি এত সুন্দর। আমি তোমাকে খুশি রাখতে পারব। আমি রেগে গিয়ে বললাম, রোহিত, এক্ষুনি চলে যা। নইলে আমি চিৎকার করে তোর বাবাকে ডাকব। রোহিত হতাশ হয়ে বলল, ঠিক আছে মা, আমি যাচ্ছি। কিন্তু আমি হার মানব না। আমি তোমাকে পাবই। সে চলে গেল। আমি সারারাত ঘুমাতে পারলাম না। ভয়ে কাঁপছিলাম। পরের দিন আমি দেবব্রতকে সব বললাম। দেবব্রত রেগে গিয়ে বলল, এবার আমি পুলিশে রিপোর্ট করব। কিন্তু তার আগেই আরও একটা ঘটনা ঘটল। দুপুরবেলা আমি একা বাড়িতে ছিলাম। দেবব্রত অফিসে, তানিয়া স্কুলে। হঠাৎ দরজায় নক শুনলাম। দরজা খুলে দেখি রোহিত দাঁড়িয়ে আছে। তার চেহারা দেখে মনে হলো সে অনেক দিন ঠিকমতো খায়নি, ঘুমায়নি। রোহিত, তুই এখানে কি করছিস? মা, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। আমাকে ভেতরে আসতে দাও। আমি বললাম, না, তুই ভেতরে আসতে পারবি না। তোর বাবা রাগ করবে। কিন্তু রোহিত জোর করে ঢুকে পড়ল। মা, আমি আর পারছি না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আমি বললাম, রোহিত, তুই কি করছিস? এক্ষুনি বের হয়ে যাও। কিন্তু রোহিত আমার কাছে এগিয়ে এল। মা, আমি জানি তুমি আমাকে ভালোবাস। তুমি শুধু লজ্জা পাচ্ছ। সে আমার হাত ধরার চেষ্টা করল। আমি হাত ছাড়িয়ে নিয়ে পেছনে সরে গেলাম। রোহিত, তুই আমার কাছে এসো না।
আমি চিৎকার করব। চিৎকার করো মা। কেউ শুনবে না। সবাই বাইরে গেছে গি। আমি দেখলাম রোহিত আমার দিকে এগিয়ে আসছে। তার চোখে একটা পাগলামি। আমি ভয় পেয়ে গেলাম। রোহিত, তুই কি করতে চাস? আমি তোমাকে চাই মা। আমি তোমাকে আমার করে নিতে চাই। আমি বুঝলাম রোহিত কিছু খারাপ করতে পারে। আমি দৌড়ে বেডরুমের দিকে গেলাম। দরজা বন্ধ করে ভেতর থেকে লক করে দিলাম। রোহিত দরজায় ধাক্কা দিতে লাগল। মা, দরজা খোল। আমি তোমার সাথে কথা বলবো। আমি ভয়ে কাঁপতে কাঁপতে মোবাইল নিয়ে দেবব্রতকে ফোন করলাম। দেবব্রত, তাড়াতাড়ি বাড়িতে এসো। রোহিত এসেছে। সে আমাকে কি হয়েছে? তুমি কোথায়? আমি বেডরুমে। দরজা লক করে আছি। রোহিত বাইরে দাঁড়িয়ে আছে আমি এক্ষুনি আসছি। তুমি দরজা খোলো না রোহিত দরজায় আরও জোরে ধাক্কা দিতে লাগল। মা, দরজা খোল। আমি তোমার ক্ষতি করব না। আমি শুধু তোমার সাথে থাকতে চাই। আমি কিছু বললাম না। ভয়ে কুকড়ে বসে রইলাম। হঠাৎ ধাক্কার আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি ভাবলাম হয়তো রোহিত চলে গেছে। কিন্তু কিছুক্ষণ পর শুনলাম জানালার কাছে শব্দ হচ্ছে। জানালার দিকে তাকিয়ে দেখি রোহিত বাইরে দাঁড়িয়ে আছে। সে জানালার গ্রিল ধরে টানাটানি করছে। মা, আমি ঢুকে আসছি। তুমি পালানোর চেষ্টা করো না আমি আরও ভয় পেয়ে গেলাম। ভাবলাম রোহিত সত্যিই পাগল হয়ে গেছে। এখন সে যে কিছু করতে পারে। এই সময় বাইরে গাড়ির আওয়াজ শুনলাম। দেবব্রত বাড়ি ফিরেছে। রোহিত জানালা ছেড়ে দিল। আমি শুনলাম দেবব্রত আর রোহিতের মধ্যে তর্কাতর্কি হচ্ছে। তুই এখানে কি করছিস? আমি তোকে বলিনি এই বাড়িতে আসতে? বাবা, আমি মায়ের সাথে কথা বলতে এসেছিলাম কোনো কথা? তোর মায়ের সাথে তোর আর কোনো কথা নেই বাবা, আপনি বুঝবেন না। আমি মাকে ভালোবাসি। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা। নইলে আমি পুলিশ ডাকবো। কিছুক্ষণ পর শান্ত হয়ে গেল। দেবব্রত বেডরুমের দরজায় নক করল। মিতালি, দরজা খোল। রোহিত চলে গেছে আমি দরজা খুলে দিলাম। দেবব্রত আমাকে দেখে বলল, তুমি ঠিক আছো? আমি কাঁদতে কাঁদতে বললাম, দেবব্রত, আমি খুব ভয় পেয়েছি। রোহিত আমার কাছে এসেছিল। সে কি করেছে? সে আমাকে স্পর্শ করার চেষ্টা করেছে। আমি দৌড়ে এই রুমে এসে দরজা বন্ধ করেছি দেবব্রতের মুখ রাগে লাল হয়ে গেল। এবার আমি পুলিশে রিপোর্ট করব। ও যা করেছে সেটা অপরাধ। পরের দিন দেবব্রত পুলিশে গিয়ে রোহিতের বিরুদ্ধে হ্যারাসমেন্টের অভিযোগ দিল। পুলিশ রোহিতকে ধরে নিয়ে এল। কিন্তু রোহিত পুলিশের কাছে বলল, আমি কোনো অপরাধ করিনি। আমি শুধু আমার মায়ের সাথে কথা বলতে গিয়েছিলাম পুলিশ আমাকেও জিজ্ঞাসাবাদ করল। আমি সব সত্যি কথা বললাম। পুলিশ বলল, আপনার ছেলের মানসিক চিকিৎসা প্রয়োজন। আমরা তাকে একটা মানসিক হাসপাতালে পাঠাবো। রোহিতকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করা হল। ডাক্তাররা তার চিকিৎসা শুরু করল। প্রথম কয়েক সপ্তাহ রোহিত চিকিৎসা নিতে চাইল না। সে বলত, আমার কোনো সমস্যা নেই। আমি সুস্থ। কিন্তু ধীরে ধীরে ডাক্তারের পরামর্শে সে বুঝতে শুরু করল যে তার আচরণ ঠিক নয়। 3 মাস পর রোহিত অনেকটা সুস্থ হয়ে গেল। ডাক্তার বললেন, রোহিত এখন ভালো আছে। কিন্তু তাকে নিয়মিত কাউন্সেলিং করতে হবে রোহিত বাড়িতে ফিরে এল। সে আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি ভুল করেছি। আমি বুঝতে পারিনি যে আমার আচরণ কত খারাপ ছিল। আমি তাকে বুকে জড়িয়ে নিয়ে বললাম, তুই আমার ছেলে রোহিত। আমি তোকে ভালোবাসি। তুই ভালো হয়ে গেছিস, সেটাই গুরুত্বপূর্ণ। রোহিত বলল, মা, আমি প্রমিস করছি, আমি আর কখনো তোমার সাথে এমন আচরণ করব না। তুমি আমার মা। আমি তোমাকে একজন মা হিসেবেই ভালোবাসি। সেদিন থেকে রোহিত সত্যিই পরিবর্তন হয়ে গেল। সে নিয়মিত কাউন্সেলিং নিতে লাগল। আস্তে আস্তে সে স্বাভাবিক হয়ে গেল। কয়েক মাস পর রোহিত একটা মেয়ের সাথে পরিচিত হল। সে আমাকে বলল, মা, আমি প্রিয়াকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে বললাম, সেটা খুব ভালো কথা। তুই প্রিয়াকে বাড়িতে নিয়ে এসো। আমরা তার সাথে পরিচিত হতে চাই। রোহিত প্রিয়াকে বাড়িতে নিয়ে এল। প্রিয়া খুবই ভালো মেয়ে।
তারা দুজনে একে অপরকে সত্যিই ভালোবাসে। কিছুদিন পর রোহিত আর প্রিয়ার বিয়ে হল। বিয়ের দিন রোহিত আমার কাছে এসে বলল, মা, আজ আমি বুঝতে পারছি সত্যিকারের ভালোবাসা কি। প্রিয়াকে ভালোবেসে আমি বুঝেছি যে আমি তোমাকে যেভাবে ভালোবাসতাম সেটা ঠিক ছিল না। তুমি আমার মা। তোমার প্রাপ্য শ্রদ্ধা আর ভালোবাসা গু। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, তুই এখন সত্যিই পরিপক্ক হয়েছিস রোহিত। আমি তোর জন্য গর্বিত। এভাবে আমাদের পরিবারে শান্তি ফিরে এল। রোহিত এখন একজন ভালো স্বামী। প্রিয়া আমাকে খুব ভালোবাসে। তানিয়াও বড় হচ্ছে। আমাদের পরিবার এখন খুবই খুশি। কিন্তু সেই কঠিন সময়ের কথা ভুলতে পারি না, যখন রোহিত আমাকে একজন নারী হিসেবে দেখতে শুরু করেছিল। সেটা ছিল একটা দুঃস্বপ্নের মতো। কিন্তু সবার সাহায্যে আমরা সেই সমস্যা কাটিয়ে উঠেছি। এখন আমি বুঝি যে মানসিক সমস্যা হতে পারে, কিন্তু সঠিক চিকিৎসায় সব সমস্যার সমাধান হয়। রোহিত এখন একজন স্বাভাবিক, সুখী মানুষ। সে একজন ভালো স্বামী, ভালো ছেলে। আর আমি একজন গর্বিত মা। আজ যখন এই গল্পটা বলছি তখন মনে হয় সেই সময়টা অনেক দূরের। কিন্তু সেটা আমাদের পরিবারের জন্য একটা পরীক্ষা ছিল। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এখন আমরা আরও শক্তিশালী পরিবার। রোহিত এখনও মাঝে মাঝে আমার কাছে এসে বলে, মা, আমি যা করেছিলাম তার জন্য আমার খুব লজ্জা লাগে গু। আমি বলি, রোহিত, সেই কথা আর বলিস না। তুই এখন ভালো আছিস। সেটাই গুরুত্বপূর্ণ। এভাবে জীবন চলে যাচ্ছে। আমরা সবাই সুখে আছি। রোহিত আর প্রিয়ার একটা সন্তানও হয়েছে। আমি দাদিমা হয়েছি। জীবনে এখন শান্তি। কিন্তু সেই ঘটনা আমাকে শিখিয়েছে যে পরিবারের মধ্যে যে কোনো সমস্যা হতে পারে। গুরুত্বপূর্ণ হল সেই সমস্যার সঠিক সমাধান করা। আমরা রোহিতকে ছেড়ে দিইনি। তাকে সাহায্য করেছি। আর সেই সাহায্যের ফলেই আজ আমাদের পরিবার আবার এক হয়েছে। এই গল্পটা হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে, কিন্তু এটা সত্যি ঘটনা। আমার নিজের জীবনের ঘটনা। আমি চেয়েছিলাম এই গল্পটা সবার সাথে শেয়ার করতে। যদি কারো পরিবারে এমন কোনো সমস্যা হয় তাহলে যেন তারা হতাশ না হয়। সঠিক চিকিৎসা আর ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। পরিবার মানে একে অপরের পাশে থাকা। যখন একজন সমস্যায় পড়ে তখন সবাই মিলে তাকে সাহায্য করা। আমরা সেটাই করেছি। আর সেজন্যই আজ আমাদের পরিবার আবার সুখী। বলল, মা, আমি জানি তুমি এখনই রাজি হবে না। তুমি সময় নাও। ভেবে দেখ। আমি অপেক্ষা করব। সে ঘর থেকে চলে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম। মাথা ঘুরছে। কি এক অদ্ভুত পরিস্থিতি। আমার নিজের ছেলে আমাকে এমন কথা বলল। আমি ভাবলাম হয়তো এটা একটা ফেজ। তরুণ বয়সে অনেক সময় ছেলেমেয়েরা এমন ভুল করে। হয়তো রোহিত কনফিউজড। একটু সময় দিলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু পরের দিনগুলোতে রোহিতের আচরণ আরও অদ্ভুত হয়ে গেল। সে আমার সাথে স্বাভাবিক মাছেলের মতো কথা বলত না, বরং একজন প্রেমিকের মতো আচরণ করত। সকালে চা খাওয়ার সময় বলত, মা, তুমি আজ কত সুন্দর দেখাচ্ছ। আমি বলতাম, রোহিত, স্বাভাবিক কথা বলু। কিন্তু সে বলত, আমি তো স্বাভাবিক কথাই বলছি। একজন নারীর প্রশংসা করা কি অপরাধ? আবার রাতে খাওয়ার সময় বলত, মা, তুমি এত সুন্দর রান্না কর। তোমার মতো স্ত্রী পেলে একজন পুরুষ খুব খুশি থাকবে গি। আমি বলতাম, রোহিত, এভাবে কথা বলিস না গি। সে বলত, কেন মা? আমি তো সত্যি কথা বলছি। এভাবে দিন পার হতে লাগল। রোহিতের আচরণ আরও সাহসী হয়ে উঠল। সে আমাকে ছুতে চেষ্টা করত। হাত ধরত। কাঁধে হাত দিত। আমি প্রতিবার তাকে সরিয়ে দিতাম। কিন্তু সে থামত না। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম। রোহিত এসে আমার পেছনে দাঁড়াল। খুব কাছ থেকে বলল, মা, আমি তোমাকে সাহায্য করি। আমি বললাম, দরকার নেই। তুই পড়তে যাগু। কিন্তু সে গেল না, বরং আরও কাছে এসে আমার কোমরে হাত রাখল। মা, তুমি কত পরিশ্রম কর। আমি চাই তোমাকে সাহায্য করতে। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, রোহিত, এভাবে ছোঁয়া বন্ধ কর। কিন্তু রোহিত বলল, মা, আমি তোমাকে ভালোবেসে ছুঁয়েছি। এতে খারাপ কি? আমি রেগে গিয়ে বললাম, রোহিত, আমি তোর মা। তুই আমার ছেলে। এই সম্পর্কে ভালোবাসার একটা সীমা আছে গি। কে বলেছে ভালোবাসার সীমা আছে? রোহিত বলল।
মা, আমি তোমাকে এমন ভালোবাসি যে আমি তোমাকে সবসময় কাছে রাখতে চাই। আমি বুঝতে পারছিলাম যে রোহিতের মানসিক অবস্থা ঠিক নেই। আমি ভাবলাম হয়তো কোনো ডাক্তারের সাথে কথা বলতে হবে। কিন্তু তার আগেই আরও একটা ঘটনা ঘটল। একদিন সন্ধ্যায় আমি গোসল করে বের হয়েছি। চুল মুছতে মুছতে বেডরুমে গেলাম। দেখি রোহিত আমার বিছানায় শুয়ে আছে। আমি বললাম, রোহিত, তুই এখানে কি করছিস? সে উঠে বসে বলল, মা, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম গু। কেন? আমি জিজ্ঞেস করলাম। আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, রোহিত বলল। তুমি কি আমার প্রস্তাবের কথা ভেবেছ? আমি রেগে গিয়ে বললাম, রোহিত, এই মুহূর্তে আমার রুম থেকে বের হয়ে যা। আর এই বিষয়ে আর কখনো কথা বলবি না গি। কিন্তু রোহিত উঠল না। বরং বলল, মা, আমি জানি তুমি লজ্জা পাচ্ছ। কিন্তু লজ্জার কিছু নেই। আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। আমরা যা চাই তাই করতে পারি। আমি চিৎকার করে বললাম, রোহিত, এক্ষুনি বের হয়ে যা। এই সময় হঠাৎ দেবব্রত বাড়ি ফিরল। সে আমার চিৎকারের আওয়াজ পেয়ে দৌড়ে এল। কি হয়েছে? দেবব্রত জিজ্ঞেস করল। রোহিত তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দাঁড়াল। কিছু না বাবা। আমি মায়ের সাথে কথা বলছিলাম গ। দেবব্রত আমার দিকে তাকাল। তুমি কেন চিৎকার করছিলে? আমি কিছু বলতে পারলাম না। রোহিত আমার দিকে এমনভাবে তাকাল যেন বলছে আমি যেন কিছু না বলি। কিছু না, আমি বললাম। একটা তেলাপোকা দেখে ভয় পেয়েছিলাম গ। দেবব্রত হেসে বলল, তেলাপোকা দেখে এত চিৎকার? তুমি তো আগে এত ভয় পেতে না গে। হয়তো বয়স হচ্ছে, আমি বললাম। রোহিত চলে গেল। দেবব্রত আমার কাছে এসে বলল, তুমি ঠিক আছো তো? তোমাকে কেমন যেন দেখাচ্ছে গি। হ্যাঁ, আমি ঠিক আছি, আমি বললাম। কিন্তু আসলে আমি ঠিক ছিলাম না। আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। রোহিতের আচরণ আরও সাহসী হয়ে উঠছে। আমি বুঝতে পারছিলাম যে এভাবে চললে একদিন না একদিন বড় কিছু ঘটবে। পরের দিন রোহিত কলেজে চলে গেলে আমি আমার বোন রিতার কাছে ফোন করলাম। রিতা একজন সাইকোলজিস্ট। রিতা, আমি তোর সাথে জরুরি কথা বলতে চাই, আমি বললাম। কি হয়েছে দিদি? রিতা জিজ্ঞেস করল। আমি রোহিতের সব আচরণের কথা বললাম। রিতা মনোযোগ দিয়ে শুনল। শেষে রিতা বলল, দিদি, এটা খুবই সিরিয়াস বিষয়। রোহিতের মধ্যে ভেডেপল কমপ্লেক্সের লক্ষণ দেখা যাচ্ছে। এটা একটা মানসিক সমস্যা। এর জন্য চিকিৎসার প্রয়োজন। তুমি কি এসে রোহিতের সাথে কথা বলবি? আমি জিজ্ঞেস করলাম। অবশ্যই। কিন্তু তার আগে তুমি দেবব্রত দাদাকে সব বলো। এটা একটা পারিবারিক সমস্যা। সবাইকে মিলে সমাধান করতে হবে গু। আমি বললাম, কিন্তু দেবব্রত রেগে যাবে। সে হয়তো রোহিতকে বাড়ি থেকে বের করে দেবে গি। দিদি, রাগ করা স্বাভাবিক। কিন্তু রোহিত আমাদের সন্তান। আমরা তাকে ছেড়ে দিতে পারি না। আমাদের তাকে সাহায্য করতে হবে। সেদিন রাতে আমি দেবব্রতকে সব বললাম। দেবব্রত প্রথমে বিশ্বাস করল না। তুমি কি বলছো মিতালি? রোহিত তোমাকে এসব বলেছে? আমার ছেলে এমন কথা বলতে পারে না গি। আমি সত্যি বলছি দেবব্রত। আমি মিথ্যে বলে কি পাব? দেবব্রত মাথা নিচু করে বসে রইল। অনেকক্ষণ পর বলল, আমি রোহিতের সাথে কথা বলব। পরের দিন দেবব্রত রোহিতকে ডাকল। আমিও সেখানে ছিলাম। রোহিত, তোমার মায়ের কাছে শুনেছি তুমি তাকে অদ্ভুত কথা বলেছ। এটা কি সত্যি? দেবব্রত জিজ্ঞেস করল। রোহিত একটু দেরি করে বলল, হ্যাঁ বাবা, সত্যি। আমি মায়ের প্রেমে পড়েছি। আমি তাকে বিয়ে করতে চাই। দেবব্রতের মুখ লাল হয়ে গেল। তুমি কি বলছ? তুমি কি পাগল হয়ে গেছ? না বাবা, আমি পাগল হইনি। আমি সত্যি মাকে ভালোবাসি। একজন নারী হিসেবে গু। দেবব্রত উঠে দাঁড়িয়ে রোহিতের দিকে এগিয়ে গেল। তুমি জান তুমি কি বলছ? সে তোমার মা। তুমি তার পেট থেকে জন্মেছ। আমি জানি বাবা। কিন্তু এখন আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। আর তিনি একজন সুন্দর নারী। আমি তাকে ভালোবাসি। দেবব্রত রেগে গিয়ে রোহিতকে থাপ্পড় মারল। শয়তান! তুমি আমার ছেলে নও। তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। রোহিত গাল চেপে ধরে বলল, বাবা, আপনি আমাকে মারলেন? আমি তো কোনো অন্যায় করিনি। আমি শুধু সত্যি কথা বলেছি। সত্যি কথা? দেবব্রত চিৎকার করে বলল। তুমি তোমার মায়ের সাথে অবৈধ সম্পর্ক চাও? এটা সত্যি কথা? এটা পাপ। পাপ কেন বাবা?
আমি তো জোর করছি না। আমি শুধু আমার মনের কথা বলেছি। আমি দেখলাম পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। আমি দেবব্রতকে শান্ত করার চেষ্টা করলাম। দেবব্রত, রাগ করো না। রীতা বলেছে এটা একটা মানসিক সমস্যা। আমাদের রোহিতকে ডাক্তার দেখাতে হবে। কিন্তু রোহিত বলল, আমার কোনো মানসিক সমস্যা নেই। আমি পুরোপুরি সুস্থ। আমি শুধু আমার ভালোবাসার কথা বলেছি। দেবব্রত আরও রেগে গেল। ভালোবাসা? এটা ভালোবাসা নয়, এটা বিকৃতি। তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। আমি তোমাকে আমার ছেলে বলে চিনি না। রোহিত হতাশ হয়ে বলল, বাবা, আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? আমি আপনার ছেলে। তুমি আমার ছেলে হলে এমন কথা বলতে না। এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও। রোহিত আমার দিকে তাকাল। মা, তুমি কি আমাকে যেতে বলবে? আমি কিছু বলতে পারলাম না। আমি রোহিতকে ভালোবাসি। সে আমার সন্তান। কিন্তু তার আচরণ ঠিক নয়। রোহিত দেখল আমি কিছু বলছি না। সে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু মা, আমি তোমাকে ভুলতে পারব না। আমি ফিরে আসব। সে তার রুম থেকে কিছু জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। আমি জানালার পাশে দাঁড়িয়ে তাকে যেতে দেখলাম। মন খারাপ হয়ে গেল। যতই হোক না কেন, সে আমার সন্তান। দেবব্রত বলল, তুমি দুঃখ করো না। ওর মাথা ঠিক হলে সে ফিরে আসবে। কিন্তু আমার মন বলছিল যে রোহিত সহজে ছেড়ে দেবে না। তার চোখে যে দৃঢ়তা দেখেছিলাম সেটা বলছিল যে সে আবার ফিরে আসবে। প্রথম কয়েকদিন শান্তি ছিল। কিন্তু তারপর অদ্ভুত ঘটনা শুরু হল। রাতে ঘুমের মধ্যে মনে হতো কেউ যেন আমার ঘরের জানালার কাছে দাঁড়িয়ে আছে। জানালার পর্দা নাড়ছে। কিন্তু উঠে দেখলে কিছু নেই। একদিন সকালে দেখি আমার জানালার নিচে একটা চিঠি পড়ে আছে। তুলে দেখি রোহিতের হাতের লেখা। প্রিয় মা, আমি তোমাকে ভুলতে পারছি না। আমি তোমার কাছেই থাকতে চাই। তুমি একবার আমার সাথে দেখা কর। আমি তোমার জন্য অপেক্ষা করছি। তোমার ছেলে, রোহিত। আমি চিঠিটা ছিঁড়ে ফেলে দিলাম। দেবব্রতকে বললাম না। ভাবলাম হয়তো রোহিত একটু সময় পর স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু পরের দিনও একটা চিঠি পেলাম। এবার লেখা ছিল, মা, আমি জানি তুমি আমার চিঠি পড়ছ। তুমি আমাকে এড়িয়ে যেও না। আমি তোমাকে খুব মিস করছি। তুমি একবার পার্কে এসো। আমি সেখানে থাকব। আমি ভয় পেয়ে গেলাম। রোহিত আমাকে স্টকিং করছে। আমি দেবব্রতকে বললাম। দেবব্রত রেগে গিয়ে বলল, আমি পুলিশে রিপোর্ট করব। ও যা করছে সেটা হ্যারাসমেন্ট। কিন্তু আমি বললাম, না, পুলিশে রিপোর্ট করো না। সে আমার ছেলে। আমি রীতার সাথে কথা বলি। রীতা এসে আমাদের সাথে কথা বলল। সে বলল, রোহিতের অবসেশন বেড়ে যাচ্ছে। আমাদের তাকে খুঁজে বের করে চিকিৎসা করাতে হবে। আমরা রোহিতকে খোঁজ করলাম। জানতে পারলাম সে তার এক বন্ধুর বাসায় থাকছে। রীতা সেখানে গিয়ে তার সাথে কথা বলল। কিন্তু রোহিত চিকিৎসা নিতে রাজি হল না। সে বলল, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু আমার মাকে ভালোবাসি। রীতা বলল, রোহিত, তুমি তোমার মাকে ভুল উপায়ে ভালোবাসছ। এটা স্বাভাবিক নয়। কিন্তু রোহিত বলল, কে বলেছে এটা স্বাভাবিক নয়? ভালোবাসার কি কোনো নিয়ম আছে? এভাবে কয়েক সপ্তাহ চলে গেল। রোহিত মাঝে মাঝে চিঠি পাঠাত। কখনো ফোনও করত। কিন্তু আমি তার ফোন ধরতাম না। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার নাম ডাকছে। জেগে উঠে দেখি জানালার কাছে রোহিত দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে চিৎকার করতে যাচ্ছিলাম। কিন্তু রোহিত হাত দিয়ে ইশারা করল যেন আমি চুপ থাকি। মা, আমি তোমার সাথে কথা বলতে চাই, রোহিত ফিসফিস করে বলল। রোহিত, তুই এভাবে রাতের বেলা এলি কেন? তোর বাবা জেগে উঠবে। আমি বাবার সাথে কথা বলতে চাই না। আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম, রোহিত, তুই যা। এভাবে আসিস না। কিন্তু রোহিত বলল, মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। তুমি একবার আমার কাছে এসো। আমি বললাম, আমি পারব না রোহিত। তুই বুঝার চেষ্টা কর। আমি তোর মা। কিন্তু মা, আমি তোমাকে একজন নারী হিসেবেও দেখি। তুমি এত সুন্দর। আমি তোমাকে খুশি রাখতে পারব। আমি রেগে গিয়ে বললাম, রোহিত, এক্ষুনি চলে যা। নইলে আমি চিৎকার করে তোর বাবাকে ডাকব।
রোহিত হতাশ হয়ে বলল, ঠিক আছে মা, আমি যাচ্ছি। কিন্তু আমি হার মানব না। আমি তোমাকে পাবই। সে চলে গেল। আমি সারারাত ঘুমাতে পারলাম না। ভয়ে কাঁপছিলাম। পরের দিন আমি দেবব্রতকে সব বললাম। দেবব্রত রেগে গিয়ে বলল, এবার আমি পুলিশে রিপোর্ট করব। কিন্তু তার আগেই আরও একটা ঘটনা ঘটল। দুপুরবেলা আমি একা বাড়িতে ছিলাম। দেবব্রত অফিসে, তানিয়া স্কুলে। হঠাৎ দরজায় নক শুনলাম। দরজা খুলে দেখি রোহিত দাঁড়িয়ে আছে। তার চেহারা দেখে মনে হলো সে অনেক দিন ঠিকমতো খায়নি, ঘুমায়নি। রোহিত, তুই এখানে কি করছিস? মা, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। আমাকে ভেতরে আসতে দাও। আমি বললাম, না, তুই ভেতরে আসতে পারবি না। তোর বাবা রাগ করবে। কিন্তু রোহিত জোর করে ঢুকে পড়ল। মা, আমি আর পারছি না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আমি বললাম, রোহিত, তুই কি করছিস? এক্ষুনি বের হয়ে যাও। কিন্তু রোহিত আমার কাছে এগিয়ে এল। মা, আমি জানি তুমি আমাকে ভালোবাস। তুমি শুধু লজ্জা পাচ্ছ। সে আমার হাত ধরার চেষ্টা করল। আমি হাত ছাড়িয়ে নিয়ে পেছনে সরে গেলাম। রোহিত, তুই আমার কাছে এসো না। আমি চিৎকার করব। চিৎকার করো মা। কেউ শুনবে না। সবাই বাইরে গেছে। আমি দেখলাম রোহিত আমার দিকে এগিয়ে আসছে। তার চোখে একটা পাগলামি। আমি ভয় পেয়ে গেলাম। রোহিত, তুই কি করতে চাস? আমি তোমাকে চাই মা। আমি তোমাকে আমার করে নিতে চাই। আমি বুঝলাম রোহিত কিছু খারাপ করতে পারে। আমি দৌড়ে বেডরুমের দিকে গেলাম। দরজা বন্ধ করে ভেতর থেকে লক করে দিলাম। রোহিত দরজায় ধাক্কা দিতে লাগল। মা, দরজা খোল। আমি তোমার সাথে কথা বলব। আমি ভয়ে কাঁপতে কাঁপতে মোবাইল নিয়ে দেবব্রতকে ফোন করলাম। দেবব্রত, তাড়াতাড়ি বাড়িতে এসো। রোহিত এসেছে। সে আমাকে কি হয়েছে? তুমি কোথায়? আমি বেডরুমে। দরজা লক করে আছি। রোহিত বাইরে দাঁড়িয়ে আছে। আমি এক্ষুনি আসছি। তুমি দরজা খোলো না। রোহিত দরজায় আরও জোরে ধাক্কা দিতে লাগল। মা, দরজা খোল। আমি তোমার ক্ষতি করব না। আমি শুধু তোমার সাথে থাকতে চাই। আমি কিছু বললাম না। ভয়ে কুঁকড়ে বসে রইলাম। হঠাৎ ধাক্কার আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি ভাবলাম হয়তো রোহিত চলে গেছে। কিন্তু কিছুক্ষণ পর শুনলাম জানালার কাছে শব্দ হচ্ছে। জানালার দিকে তাকিয়ে দেখি রোহিত বাইরে দাঁড়িয়ে আছে। সে জানালার গ্রিল ধরে টানাটানি করছে। মা, আমি ঢুকে আসছি। তুমি পালানোর চেষ্টা করো না। আমি আরও ভয় পেয়ে গেলাম। ভাবলাম রোহিত সত্যিই পাগল হয়ে গেছে। এখন সে যে কিছু করতে পারে। এই সময় বাইরে গাড়ির আওয়াজ শুনলাম। দেবব্রত বাড়ি ফিরেছে। রোহিত জানালা ছেড়ে দিল। আমি শুনলাম দেবব্রত আর রোহিতের মধ্যে তর্কাতর্কি হচ্ছে। তুই এখানে কি করছিস? আমি তোকে বলিনি এই বাড়িতে আসতে? বাবা, আমি মায়ের সাথে কথা বলতে এসেছিলাম। কোনো কথা? তোর মায়ের সাথে তোর আর কোনো কথা নেই? বাবা, আপনি বুঝবেন না। আমি মাকে ভালোবাসি। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা। নইলে আমি পুলিশ ডাকব। কিছুক্ষণ পর শান্ত হয়ে গেল। দেবব্রত বেডরুমের দরজায় নক করল। মিতালি, দরজা খোল। রোহিত চলে গেছে। আমি দরজা খুলে দিলাম। দেবব্রত আমাকে দেখে বলল, তুমি ঠিক আছো? আমি কাঁদতে কাঁদতে বললাম, দেবব্রত, আমি খুব ভয় পেয়েছি। রোহিত আমার কাছে এসেছিল। সে কি করেছে? সে আমাকে স্পর্শ করার চেষ্টা করেছে। আমি দৌড়ে এই রুমে এসে দরজা বন্ধ করেছি। দেবব্রতের মুখ রাগে লাল হয়ে গেল। এবার আমি পুলিশে রিপোর্ট করব। ও যা করেছে সেটা অপরাধ। পরের দিন দেবব্রত পুলিশে গিয়ে রোহিতের বিরুদ্ধে হ্যারাসমেন্টের অভিযোগ দিল। পুলিশ রোহিতকে ধরে নিয়ে এল। কিন্তু রোহিত পুলিশের কাছে বলল, আমি কোনো অপরাধ করিনি। আমি শুধু আমার মায়ের সাথে কথা বলতে গিয়েছিলাম। পুলিশ আমাকেও জিজ্ঞাসাবাদ করল। আমি সব সত্যি কথা বললাম। পুলিশ বলল, আপনার ছেলের মানসিক চিকিৎসা প্রয়োজন। আমরা তাকে একটা মানসিক হাসপাতালে পাঠাবো। রোহিতকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করা হল। ডাক্তাররা তার চিকিৎসা শুরু করল। প্রথম কয়েক সপ্তাহ রোহিত চিকিৎসা নিতে চাইল না।
সে বলত, আমার কোনো সমস্যা নেই, আমি সুস্থও। কিন্তু ধীরে ধীরে ডাক্তারের পরামর্শে সে বুঝতে শুরু করল যে তার আচরণ ঠিক নয়। 3 মাস পর রোহিত অনেকটা সুস্থ হয়ে গেল। ডাক্তার বললেন, রোহিত এখন ভালো আছে, কিন্তু তাকে নিয়মিত কাউন্সেলিং করতে হবে গে। রোহিত বাড়িতে ফিরে এল। সে আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি ভুল করেছি। আমি বুঝতে পারিনি যে আমার আচরণ কত খারাপ ছিল। আমি তাকে বুকে জড়িয়ে নিয়ে বললাম, তুই আমার ছেলে রোহিত। আমি তোকে ভালোবাসি। তুই ভালো হয়ে গেছিস, সেটাই গুরুত্বপূর্ণ। রোহিত বলল, মা, আমি প্রমিস করছি, আমি আর কখনো তোমার সাথে এমন আচরণ করব না। তুমি আমার মা। আমি তোমাকে একজন মা হিসেবেই ভালোবাসি। সেদিন থেকে রোহিত সত্যিই পরিবর্তন হয়ে গেল। সে নিয়মিত কাউন্সেলিং নিতে লাগল। আস্তে আস্তে সে স্বাভাবিক হয়ে গেল। কয়েক মাস পর রোহিত একটা মেয়ের সাথে পরিচিত হল। সে আমাকে বলল, মা, আমি প্রিয়াকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে বললাম, সেটা খুব ভালো কথা। তুই প্রিয়াকে বাড়িতে নিয়ে এসো। আমরা তার সাথে পরিচিত হতে চাই। রোহিত প্রিয়াকে বাড়িতে নিয়ে এল। প্রিয়া খুবই ভালো মেয়ে। তারা দুজনে একে অপরকে সত্যিই ভালোবাসে। কিছুদিন পর রোহিত আর প্রিয়ার বিয়ে হল। বিয়ের দিন রোহিত আমার কাছে এসে বলল, মা, আজ আমি বুঝতে পারছি সত্যিকারের ভালোবাসা কি। প্রিয়াকে ভালোবেসে আমি বুঝেছি যে আমি তোমাকে যেভাবে ভালোবাসতাম সেটা ঠিক ছিল না। তুমি আমার মা। তোমার প্রাপ্য শ্রদ্ধা আর ভালোবাসা। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, তুই এখন সত্যিই পরিপক্ক হয়েছিস রোহিত। আমি তোর জন্য গর্বিত। এভাবে আমাদের পরিবারে শান্তি ফিরে এল। রোহিত এখন একজন ভালো স্বামী। প্রিয়া আমাকে খুব ভালোবাসে। তানিয়াও বড় হচ্ছে। আমাদের পরিবার এখন খুবই খুশি। কিন্তু সেই কঠিন সময়ের কথা ভুলতে পারি না, যখন রোহিত আমাকে একজন নারী হিসেবে দেখতে শুরু করেছিল। সেটা ছিল একটা দুঃস্বপ্নের মতো। কিন্তু সবার সাহায্যে আমরা সেই সমস্যা কাটিয়ে উঠেছি। এখন আমি বুঝি যে মানসিক সমস্যা হতে পারে, কিন্তু সঠিক চিকিৎসায় সব সমস্যার সমাধান হয়। রোহিত এখন একজন স্বাভাবিক, সুখী মানুষ। সে একজন ভালো স্বামী, ভালো ছেলে। আর আমি একজন গর্বিত মা। আজ যখন এই গল্পটা বলছি, তখন মনে হয় সেই সময়টা অনেক দূরের। কিন্তু সেটা আমাদের পরিবারের জন্য একটা পরীক্ষা ছিল। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এখন আমরা আরও শক্তিশালী পরিবার। রোহিত এখনও মাঝে মাঝে আমার কাছে এসে বলে, মা, আমি যা করেছিলাম তার জন্য আমার খুব লজ্জা লাগে। আমি বলি, রোহিত, সেই কথা আর বলিস না। তুই এখন ভালো আছিস, সেটাই গুরুত্বপূর্ণ। এভাবে জীবন চলে যাচ্ছে। আমরা সবাই সুখে আছি। রোহিত আর প্রিয়ার একটা সন্তানও হয়েছে। আমি দাদিমা হয়েছি। জীবনে এখন শান্তি। কিন্তু সেই ঘটনা আমাকে শিখিয়েছে যে পরিবারের মধ্যে যে কোনো সমস্যা হতে পারে। গুরুত্বপূর্ণ হল সেই সমস্যার সঠিক সমাধান করা। আমরা রোহিতকে ছেড়ে দিইনি। তাকে সাহায্য করেছি। আর সেই সাহায্যের ফলেই আজ আমাদের পরিবার আবার এক হয়েছে। এই গল্পটা হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে, কিন্তু এটা সত্যি ঘটনা। আমার নিজের জীবনের ঘটনা। আমি চেয়েছিলাম এই গল্পটা সবার সাথে শেয়ার করতে। যদি কারো পরিবারে এমন কোনো সমস্যা হয়, তাহলে যেন তারা হতাশ না হয়। সঠিক চিকিৎসা আর ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। পরিবার মানে একে অপরের পাশে থাকা। যখন একজন সমস্যায় পড়ে, তখন সবাই মিলে তাকে সাহায্য করা। আমরা সেটাই করেছি। আর সেজন্যই আজ আমাদের পরিবার আবার সুখী। বলল, মা, আমি জানি তুমি এখনই রাজি হবে না। তুমি সময় নাও, ভেবে দেখ। আমি অপেক্ষা করব। সে ঘর থেকে চলে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম। মাথা ঘুরছে। কি এক অদ্ভুত পরিস্থিতি। আমার নিজের ছেলে আমাকে এমন কথা বলল। আমি ভাবলাম হয়তো এটা একটা ফেজ। তরুণ বয়সে অনেক সময় ছেলেমেয়েরা এমন ভুল করে। হয়তো রোহিত কনফিউজড। একটু সময় দিলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু পরের দিনগুলোতে রোহিতের আচরণ আরও অদ্ভুত হয়ে গেল। সে আমার সাথে স্বাভাবিক মাছেলের মতো কথা বলত না, বরং একজন প্রেমিকের মতো আচরণ করত। সকালে চা খাওয়ার সময় বলত, মা, তুমি আজ কত সুন্দর দেখাচ্ছ। আমি বলতাম, রোহিত, স্বাভাবিক কথা বল। কিন্তু সে বলত, আমি তো স্বাভাবিক কথাই বলছি।
একজন নারীর প্রশংসা করা কি অপরাধ? আবার রাতে খাওয়ার সময় বলতো, মা তুমি এত সুন্দর রান্না কর। তোমার মতো স্ত্রী পেলে একজন পুরুষ খুব খুশি থাকবে গি। আমি বলতাম, রোহিত এভাবে কথা বলিস না গি। সে বলতো, কেন মা? আমি তো সত্যি কথা বলছি। এভাবে দিন পার হতে লাগল। রোহিতের আচরণ আরও সাহসী হয়ে উঠল। সে আমাকে ছুতে চেষ্টা করত, হাত ধরত, কাঁধে হাত দিত। আমি প্রতিবার তাকে সরিয়ে দিতাম, কিন্তু সে থামত না। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম। রোহিত এসে আমার পেছনে দাঁড়াল। খুব কাছ থেকে বলল, মা আমি তোমাকে সাহায্য করি। আমি বললাম, দরকার নেই, তুই পড়তে যাগু। কিন্তু সে গেল না, বরং আরও কাছে এসে আমার কোমরে হাত রাখল। মা তুমি কত পরিশ্রম কর, আমি চাই তোমাকে সাহায্য করতে। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, রোহিত এভাবে ছোঁয়া বন্ধ কর। কিন্তু রোহিত বলল, মা আমি তোমাকে ভালোবেসে ছুঁয়েছি, এতে খারাপ কি? আমি রেগে গিয়ে বললাম, রোহিত আমি তোর মা, তুই আমার ছেলে। এই সম্পর্কে ভালোবাসার একটা সীমা আছে গি। কে বলেছে ভালোবাসার সীমা আছে? রোহিত বলল, মা আমি তোমাকে এমন ভালোবাসি যে আমি তোমাকে সবসময় কাছে রাখতে চাই। আমি বুঝতে পারছিলাম যে রোহিতের মানসিক অবস্থা ঠিক নেই। আমি ভাবলাম হয়তো কোনো ডাক্তারের সাথে কথা বলতে হবে। কিন্তু তার আগেই আরও একটা ঘটনা ঘটল। একদিন সন্ধ্যায় আমি গোসল করে বের হয়েছি। চুল মুছতে মুছতে বেডরুমে গেলাম। দেখি রোহিত আমার বিছানায় শুয়ে আছে। আমি বললাম, রোহিত তুই এখানে কি করছিস? সে উঠে বসে বলল, মা আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম গু। কেন? আমি জিজ্ঞেস করলাম। আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, রোহিত বলল। তুমি কি আমার প্রস্তাবের কথা ভেবেছ? আমি রেগে গিয়ে বললাম, রোহিত এই মুহূর্তে আমার রুম থেকে বের হয়ে যা। আর এই বিষয়ে আর কখনো কথা বলবি না গি। কিন্তু রোহিত উঠল না, বরং বলল, মা আমি জানি তুমি লজ্জা পাচ্ছ, কিন্তু লজ্জার কিছু নেই। আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, আমরা যা চাই তাই করতে পারি। আমি চিৎকার করে বললাম, রোহিত এক্ষুনি বের হয়ে যা। এই সময় হঠাৎ দেবব্রত বাড়ি ফিরল। সে আমার চিৎকারের আওয়াজ পেয়ে দৌড়ে এল। কি হয়েছে? দেবব্রত জিজ্ঞেস করল। রোহিত তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দাঁড়াল। কিছু না বাবা, আমি মায়ের সাথে কথা বলছিলাম গ। দেবব্রত আমার দিকে তাকাল। তুমি কেন চিৎকার করছিলে? আমি কিছু বলতে পারলাম না। রোহিত আমার দিকে এমনভাবে তাকাল যেন বলছে আমি যেন কিছু না বলি। কিছু না, আমি বললাম। একটা তেলাপোকা দেখে ভয় পেয়েছিলাম গ। দেবব্রত হেসে বলল, তেলাপোকা দেখে এত চিৎকার? তুমি তো আগে এত ভয় পেতে না গে। হয়তো বয়স হচ্ছে, আমি বললাম। রোহিত চলে গেল। দেবব্রত আমার কাছে এসে বলল, তুমি ঠিক আছো তো? তোমাকে কেমন যেন দেখাচ্ছে গি। হ্যাঁ আমি ঠিক আছি, আমি বললাম। কিন্তু আসলে আমি ঠিক ছিলাম না। আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। রোহিতের আচরণ আরও সাহসী হয়ে উঠছে। আমি বুঝতে পারছিলাম যে এভাবে চললে একদিন না একদিন বড় কিছু ঘটবে। পরের দিন রোহিত কলেজে চলে গেলে আমি আমার বোন রিতার কাছে ফোন করলাম। রিতা একজন সাইকোলজিস্ট। রিতা আমি তোর সাথে জরুরি কথা বলতে চাই, আমি বললাম। কি হয়েছে দিদি? রিতা জিজ্ঞেস করল। আমি রোহিতের সব আচরণের কথা বললাম। রিতা মনোযোগ দিয়ে শুনল। শেষে রিতা বলল, দিদি এটা খুবই সিরিয়াস বিষয়। রোহিতের মধ্যে ভেডেপা কমপ্লেক্স এর লক্ষণ দেখা যাচ্ছে। এটা একটা মানসিক সমস্যা। এর জন্য চিকিৎসার প্রয়োজন। তুমি কি এসে রোহিতের সাথে কথা বলবি? আমি জিজ্ঞেস করলাম। অবশ্যই, কিন্তু তার আগে তুমি দেবব্রত দাদাকে সব বলো। এটা একটা পারিবারিক সমস্যা, সবাইকে মিলে সমাধান করতে হবে গু। আমি বললাম, কিন্তু দেবব্রত রেগে যাবে। সে হয়তো রোহিতকে বাড়ি থেকে বের করে দেবে গি। দিদি রাগ করা স্বাভাবিক, কিন্তু রোহিত আমাদের সন্তান। আমরা তাকে ছেড়ে দিতে পারি না। আমাদের তাকে সাহায্য করতে হবে। সেদিন রাতে আমি দেবব্রতকে সব বললাম। দেবব্রত প্রথমে বিশ্বাস করল না। তুমি কি বলছো মিতালি? রোহিত তোমাকে এসব বলেছে? আমার ছেলে এমন কথা বলতে পারে না গি। আমি সত্যি বলছি দেবব্রত। আমি মিথ্যে বলে কি পাব? দেবব্রত মাথা নিচু করে বসে রইল। অনেকক্ষণ পর বলল, আমি রোহিতের সাথে কথা বলব।
পরের দিন দেবব্রত রোহিতকে ডাকল। আমিও সেখানে ছিলাম। রোহিত, তোমার মায়ের কাছে শুনেছি তুমি তাকে অদ্ভুত কথা বলেছ। এটা কি সত্যি? দেবব্রত জিজ্ঞেস করল। রোহিত একটু দেরি করে বলল, হ্যাঁ বাবা, সত্যি। আমি মায়ের প্রেমে পড়েছি। আমি তাকে বিয়ে করতে চাই। দেবব্রতের মুখ লাল হয়ে গেল। তুমি কি বলছ? তুমি কি পাগল হয়ে গেছ? না বাবা, আমি পাগল হইনি। আমি সত্যি মাকে ভালোবাসি, একজন নারী হিসেবে। দেবব্রত উঠে দাঁড়িয়ে রোহিতের দিকে এগিয়ে গেল। তুমি জান তুমি কি বলছ? সে তোমার মা। তুমি তার পেট থেকে জন্মেছ। আমি জানি বাবা, কিন্তু এখন আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, আর তিনি একজন সুন্দর নারী। আমি তাকে ভালোবাসি। দেবব্রত রেগে গিয়ে রোহিতকে থাপ্পড় মারল। শয়তান! তুমি আমার ছেলে নও। তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। রোহিত গাল চেপে ধরে বলল, বাবা, আপনি আমাকে মারলেন? আমি তো কোনো অন্যায় করিনি। আমি শুধু সত্যি কথা বলেছি। সত্যি কথা? দেবব্রত চিৎকার করে বলল। তুমি তোমার মায়ের সাথে অবৈধ সম্পর্ক চাও? এটা সত্যি কথা? এটা পাপ। পাপ কেন বাবা? আমি তো জোর করছি না। আমি শুধু আমার মনের কথা বলেছি। আমি দেখলাম পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। আমি দেবব্রতকে শান্ত করার চেষ্টা করলাম। দেবব্রত, রাগ করো না। রীতা বলেছে এটা একটা মানসিক সমস্যা। আমাদের রোহিতকে ডাক্তার দেখাতে হবে। কিন্তু রোহিত বলল, আমার কোনো মানসিক সমস্যা নেই। আমি পুরোপুরি সুস্থ। আমি শুধু আমার ভালোবাসার কথা বলেছি। দেবব্রত আরও রেগে গেল। ভালোবাসা? এটা ভালোবাসা নয়, এটা বিকৃতি। তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। আমি তোমাকে আমার ছেলে বলে চিনি না। রোহিত হতাশ হয়ে বলল, বাবা, আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? আমি আপনার ছেলে। তুমি আমার ছেলে হলে এমন কথা বলতে না। এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও। রোহিত আমার দিকে তাকাল। মা, তুমি কি আমাকে যেতে বলবে? আমি কিছু বলতে পারলাম না। আমি রোহিতকে ভালোবাসি। সে আমার সন্তান। কিন্তু তার আচরণ ঠিক নয়। রোহিত দেখল আমি কিছু বলছি না। সে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু মা, আমি তোমাকে ভুলতে পারব না। আমি ফিরে আসব। সে তার রুম থেকে কিছু জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। আমি জানালার পাশে দাঁড়িয়ে তাকে যেতে দেখলাম। মন খারাপ হয়ে গেল। যতই হোক না কেন, সে আমার সন্তান। দেবব্রত বলল, তুমি দুঃখ করো না। ওর মাথা ঠিক হলে সে ফিরে আসবে। কিন্তু আমার মন বলছিল যে রোহিত সহজে ছেড়ে দেবে না। তার চোখে যে দৃঢ়তা দেখেছিলাম সেটা বলছিল যে সে আবার ফিরে আসবে। প্রথম কয়েকদিন শান্তি ছিল, কিন্তু তারপর অদ্ভুত ঘটনা শুরু হল। রাতে ঘুমের মধ্যে মনে হতো কেউ যেন আমার ঘরের জানালার কাছে দাঁড়িয়ে আছে। জানালার পর্দা নাড়ছে, কিন্তু উঠে দেখলে কিছু নেই। একদিন সকালে দেখি আমার জানালার নিচে একটা চিঠি পড়ে আছে। তুলে দেখি রোহিতের হাতের লেখা। প্রিয় মা, আমি তোমাকে ভুলতে পারছি না। আমি তোমার কাছেই থাকতে চাই। তুমি একবার আমার সাথে দেখা কর। আমি তোমার জন্য অপেক্ষা করছি। তোমার ছেলে রোহিত। আমি চিঠিটা ছিঁড়ে ফেলে দিলাম। দেবব্রতকে বললাম না। ভাবলাম হয়তো রোহিত একটু সময় পর স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু পরের দিনও একটা চিঠি পেলাম। এবার লেখা ছিল, মা, আমি জানি তুমি আমার চিঠি পড়ছ। তুমি আমাকে এড়িয়ে যেও না। আমি তোমাকে খুব মিস করছি। তুমি একবার পার্কে এসো। আমি সেখানে থাকব। আমি ভয় পেয়ে গেলাম। রোহিত আমাকে স্টকিং করছে। আমি দেবব্রতকে বললাম। দেবব্রত রেগে গিয়ে বলল, আমি পুলিশে রিপোর্ট করব। ও যা করছে সেটা হ্যারাসমেন্ট। কিন্তু আমি বললাম, না, পুলিশে রিপোর্ট করো না। সে আমার ছেলে। আমি রীতার সাথে কথা বলি। রীতা এসে আমাদের সাথে কথা বলল। সে বলল, রোহিতের অবসেশন বেড়ে যাচ্ছে। আমাদের তাকে খুঁজে বের করে চিকিৎসা করাতে হবে। আমরা রোহিতকে খোঁজ করলাম। জানতে পারলাম সে তার এক বন্ধুর বাসায় থাকছে। রীতা সেখানে গিয়ে তার সাথে কথা বলল। কিন্তু রোহিত চিকিৎসা নিতে রাজি হল না। সে বলল, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু আমার মাকে ভালোবাসি। রীতা বলল, রোহিত, তুমি তোমার মাকে ভুল উপায়ে ভালোবাসছ। এটা স্বাভাবিক নয়।
কিন্তু রোহিত বলল, কে বলেছে এটা স্বাভাবিক নয়? ভালোবাসার কি কোনো নিয়ম আছে? এভাবে কয়েক সপ্তাহ চলে গেল। রোহিত মাঝে মাঝে চিঠি পাঠাত, কখনো ফোনও করত, কিন্তু আমি তার ফোন ধরতাম না। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ মনে হলো কেউ আমার নাম ডাকছে। জেগে উঠে দেখি জানালার কাছে রোহিত দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু রোহিত হাত দিয়ে ইশারা করল যেন আমি চুপ থাকি। মা, আমি তোমার সাথে কথা বলতে চাই, রোহিত ফিসফিস করে বলল। রোহিত, তুই এভাবে রাতের বেলা এলি কেন? তোর বাবা জেগে উঠবে কি? আমি বাবার সাথে কথা বলতে চাই না, আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম, রোহিত তুই যা, এভাবে আসিস না গি। কিন্তু রোহিত বলল, মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি একবার আমার কাছে এসো। আমি বললাম, আমি পারব না রোহিত, তুই বুঝার চেষ্টা কর, আমি তোর মা গু। কিন্তু মা, আমি তোমাকে একজন নারী হিসেবেও দেখি, তুমি এত সুন্দর, আমি তোমাকে খুশি রাখতে পারব। আমি রেগে গিয়ে বললাম, রোহিত এক্ষুনি চলে যা, নইলে আমি চিৎকার করে তোর বাবাকে ডাকব। রোহিত হতাশ হয়ে বলল, ঠিক আছে মা, আমি যাচ্ছি, কিন্তু আমি হার মানব না, আমি তোমাকে পাবই। সে চলে গেল। আমি সারারাত ঘুমাতে পারলাম না, ভয়ে কাঁপছিলাম। পরের দিন আমি দেবব্রতকে সব বললাম। দেবব্রত রেগে গিয়ে বলল, এবার আমি পুলিশে রিপোর্ট করব। কিন্তু তার আগেই আরও একটা ঘটনা ঘটল। দুপুরবেলা আমি একা বাড়িতে ছিলাম, দেবব্রত অফিসে, তানিয়া স্কুলে। হঠাৎ দরজায় নক শুনলাম। দরজা খুলে দেখি রোহিত দাঁড়িয়ে আছে। তার চেহারা দেখে মনে হলো সে অনেক দিন ঠিকমতো খায়নি, ঘুমায়নি। রোহিত, তুই এখানে কি করছিস? মা, আমি তোমার সাথে কথা বলতে এসেছি, আমাকে ভেতরে আসতে দাও। আমি বললাম, না, তুই ভেতরে আসতে পারবি না, তোর বাবা রাগ করবে। কিন্তু রোহিত জোর করে ঢুকে পড়ল। মা, আমি আর পারছি না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আমি বললাম, রোহিত তুই কি করছিস? এক্ষুনি বের হয়ে যাও। কিন্তু রোহিত আমার কাছে এগিয়ে এল। মা, আমি জানি তুমি আমাকে ভালোবাস, তুমি শুধু লজ্জা পাচ্ছ। সে আমার হাত ধরার চেষ্টা করল, আমি হাত ছাড়িয়ে নিয়ে পেছনে সরে গেলাম। রোহিত, তুই আমার কাছে এসো না, আমি চিৎকার করব। চিৎকার করো মা, কেউ শুনবে না, সবাই বাইরে গেছে। আমি দেখলাম রোহিত আমার দিকে এগিয়ে আসছে, তার চোখে একটা পাগলামি। আমি ভয় পেয়ে গেলাম। রোহিত, তুই কি করতে চাস? আমি তোমাকে চাই মা, আমি তোমাকে আমার করে নিতে চাই। আমি বুঝলাম রোহিত কিছু খারাপ করতে পারে। আমি দৌড়ে বেডরুমের দিকে গেলাম, দরজা বন্ধ করে ভেতর থেকে লক করে দিলাম। রোহিত দরজায় ধাক্কা দিতে লাগল। মা, দরজা খোল, আমি তোমার সাথে কথা বলবো। আমি ভয়ে কাঁপতে কাঁপতে মোবাইল নিয়ে দেবব্রতকে ফোন করলাম। দেবব্রত, তাড়াতাড়ি বাড়িতে এসো, রোহিত এসেছে। সে আমাকে কি হয়েছে? তুমি কোথায়? আমি বেডরুমে, দরজা লক করে আছি, রোহিত বাইরে দাঁড়িয়ে আছে। আমি এক্ষুনি আসছি, তুমি দরজা খোলো না। রোহিত দরজায় আরও জোরে ধাক্কা দিতে লাগল। মা, দরজা খোল, আমি তোমার ক্ষতি করব না, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। আমি কিছু বললাম না, ভয়ে কুঁকড়ে বসে রইলাম। হঠাৎ ধাক্কার আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি ভাবলাম হয়তো রোহিত চলে গেছে, কিন্তু কিছুক্ষণ পর শুনলাম জানালার কাছে শব্দ হচ্ছে। জানালার দিকে তাকিয়ে দেখি রোহিত বাইরে দাঁড়িয়ে আছে। সে জানালার গ্রিল ধরে টানাটানি করছে। মা, আমি ঢুকে আসছি, তুমি পালানোর চেষ্টা করো না। আমি আরও ভয় পেয়ে গেলাম, ভাবলাম রোহিত সত্যিই পাগল হয়ে গেছে, এখন সে যে কিছু করতে পারে। এই সময় বাইরে গাড়ির আওয়াজ শুনলাম। দেবব্রত বাড়ি ফিরেছে। রোহিত জানালা ছেড়ে দিল। আমি শুনলাম দেবব্রত আর রোহিতের মধ্যে তর্কাতর্কি হচ্ছে। তুই এখানে কি করছিস? আমি তোকে বলিনি এই বাড়িতে আসতে? বাবা, আমি মায়ের সাথে কথা বলতে এসেছিলাম। কোনো কথা? তোর মায়ের সাথে তোর আর কোনো কথা নেই? বাবা, আপনি বুঝবেন না, আমি মাকে ভালোবাসি।
তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা, নইলে আমি পুলিশ ডাকবু। কিছুক্ষণ পর শান্ত হয়ে গেল। দেবব্রত বেডরুমের দরজায় নক করল। মিতালি, দরজা খোল। রোহিত চলে গেছে গি। আমি দরজা খুলে দিলাম। দেবব্রত আমাকে দেখে বলল, তুমি ঠিক আছো? আমি কাঁদতে কাঁদতে বললাম, দেবব্রত, আমি খুব ভয় পেয়েছি। রোহিত আমার কাছে এসেছিল। সে কি করেছে? সে আমাকে স্পর্শ করার চেষ্টা করেছে। আমি দৌড়ে এই রুমে এসে দরজা বন্ধ করেছি গু। দেবব্রতের মুখ রাগে লাল হয়ে গেল। এবার আমি পুলিশে রিপোর্ট করব। ও যা করেছে সেটা অপরাধ। পরের দিন দেবব্রত পুলিশে গিয়ে রোহিতের বিরুদ্ধে হ্যারাসমেন্টের অভিযোগ দিল। পুলিশ রোহিতকে ধরে নিয়ে এল। কিন্তু রোহিত পুলিশের কাছে বলল, আমি কোনো অপরাধ করিনি। আমি শুধু আমার মায়ের সাথে কথা বলতে গিয়েছিলাম গু। পুলিশ আমাকেও জিজ্ঞাসাবাদ করল। আমি সব সত্যি কথা বললাম। পুলিশ বলল, আপনার ছেলের মানসিক চিকিৎসা প্রয়োজন। আমরা তাকে একটা মানসিক হাসপাতালে পাঠাবো। রোহিতকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করা হল। ডাক্তাররা তার চিকিৎসা শুরু করল। প্রথম কয়েক সপ্তাহ রোহিত চিকিৎসা নিতে চাইল না। সে বলতো, আমার কোনো সমস্যা নেই, আমি সুস্থ। কিন্তু ধীরে ধীরে ডাক্তারের পরামর্শে সে বুঝতে শুরু করল যে তার আচরণ ঠিক নয়। 3 মাস পর রোহিত অনেকটা সুস্থ হয়ে গেল। ডাক্তার বললেন, রোহিত এখন ভালো আছে, কিন্তু তাকে নিয়মিত কাউন্সেলিং করতে হবে গি। রোহিত বাড়িতে ফিরে এল। সে আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি ভুল করেছি। আমি বুঝতে পারিনি যে আমার আচরণ কত খারাপ ছিল। আমি তাকে বুকে জড়িয়ে নিয়ে বললাম, তুই আমার ছেলে রোহিত। আমি তোকে ভালোবাসি। তুই ভালো হয়ে গেছিস, সেটাই গুরুত্বপূর্ণ। রোহিত বলল, মা, আমি প্রমিস করছি, আমি আর কখনো তোমার সাথে এমন আচরণ করব না। তুমি আমার মা। আমি তোমাকে একজন মা হিসেবেই ভালোবাসি। সেদিন থেকে রোহিত সত্যিই পরিবর্তন হয়ে গেল। সে নিয়মিত কাউন্সেলিং নিতে লাগল। আস্তে আস্তে সে স্বাভাবিক হয়ে গেল। কয়েক মাস পর রোহিত একটা মেয়ের সাথে পরিচিত হল। সে আমাকে বলল, মা, আমি প্রিয়াকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে বললাম, সেটা খুব ভালো কথা। তুই প্রিয়াকে বাড়িতে নিয়ে এসো। আমরা তার সাথে পরিচিত হতে চাই। রোহিত প্রিয়াকে বাড়িতে নিয়ে এল। প্রিয়া খুবই ভালো মেয়ে। তারা দুজনে একে অপরকে সত্যিই ভালোবাসে। কিছুদিন পর রোহিত আর প্রিয়ার বিয়ে হল। বিয়ের দিন রোহিত আমার কাছে এসে বলল, মা, আজ আমি বুঝতে পারছি সত্যিকারের ভালোবাসা কি। প্রিয়াকে ভালোবেসে আমি বুঝেছি যে আমি তোমাকে যেভাবে ভালোবাসতাম সেটা ঠিক ছিল না। তুমি আমার মা। তোমার প্রাপ্য শ্রদ্ধা আর ভালোবাসা। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, তুই এখন সত্যিই পরিপক্ক হয়েছিস রোহিত। আমি তোর জন্য গর্বিত। এভাবে আমাদের পরিবারে শান্তি ফিরে এল। রোহিত এখন একজন ভালো স্বামী। প্রিয়া আমাকে খুব ভালোবাসে। তানিয়াও বড় হচ্ছে। আমাদের পরিবার এখন খুবই খুশি। কিন্তু সেই কঠিন সময়ের কথা ভুলতে পারি না, যখন রোহিত আমাকে একজন নারী হিসেবে দেখতে শুরু করেছিল। সেটা ছিল একটা দুঃস্বপ্নের মতো। কিন্তু সবার সাহায্যে আমরা সেই সমস্যা কাটিয়ে উঠেছি। এখন আমি বুঝি যে মানসিক সমস্যা হতে পারে, কিন্তু সঠিক চিকিৎসায় সব সমস্যার সমাধান হয়। রোহিত এখন একজন স্বাভাবিক, সুখী মানুষ। সে একজন ভালো স্বামী, ভালো ছেলে। আর আমি একজন গর্বিত মা। আজ যখন এই গল্পটা বলছি তখন মনে হয় সেই সময়টা অনেক দূরের। কিন্তু সেটা আমাদের পরিবারের জন্য একটা পরীক্ষা ছিল। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এখন আমরা আরও শক্তিশালী পরিবার। রোহিত এখনও মাঝে মাঝে আমার কাছে এসে বলে, মা, আমি যা করেছিলাম তার জন্য আমার খুব লজ্জা লাগে। আমি বলি, রোহিত, সেই কথা আর বলিস না। তুই এখন ভালো আছিস, সেটাই গুরুত্বপূর্ণ। এভাবে জীবন চলে যাচ্ছে। আমরা সবাই সুখে আছি। রোহিত আর প্রিয়ার একটা সন্তানও হয়েছে। আমি দাদিমা হয়েছি। জীবনে এখন শান্তি। কিন্তু সেই ঘটনা আমাকে শিখিয়েছে যে পরিবারের মধ্যে যে কোনো সমস্যা হতে পারে। গুরুত্বপূর্ণ হল সেই সমস্যার সঠিক সমাধান করা। আমরা রোহিতকে ছেড়ে দিইনি, তাকে সাহায্য করেছি। আর সেই সাহায্যের ফলেই আজ আমাদের পরিবার আবার এক হয়েছে। এই গল্পটা হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে, কিন্তু এটা সত্যি ঘটনা।
আমার নিজের জীবনের ঘটনা। আমি চেয়েছিলাম এই গল্পটা সবার সাথে শেয়ার করতে। যদি কারো পরিবারে এমন কোনো সমস্যা হয় তাহলে যেন তারা হতাশ না হয়। সঠিক চিকিৎসা আর ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। পরিবার মানে একে অপরের পাশে থাকা। যখন একজন সমস্যায় পড়ে তখন সবাই মিলে তাকে সাহায্য করা। আমরা সেটাই করেছি। আর সেজন্যই আজ আমাদের পরিবার আবার সুখী। বলল, মা, আমি জানি তুমি এখনই রাজি হবে না। তুমি সময় নাও। ভেবে দেখ। আমি অপেক্ষা করব। সে ঘর থেকে চলে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম। মাথা ঘুরছে। কি এক অদ্ভুত পরিস্থিতি। আমার নিজের ছেলে আমাকে এমন কথা বলল। আমি ভাবলাম হয়তো এটা একটা ফেজ। তরুণ বয়সে অনেক সময় ছেলেমেয়েরা এমন ভুল করে। হয়তো রোহিত কনফিউজড। একটু সময় দিলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু পরের দিনগুলোতে রোহিতের আচরণ আরও অদ্ভুত হয়ে গেল। সে আমার সাথে স্বাভাবিক মাছেলের মতো কথা বলত না। বরং একজন প্রেমিকের মতো আচরণ করত। সকালে চা খাওয়ার সময় বলত, মা, তুমি আজ কত সুন্দর দেখাচ্ছ। আমি বলতাম, রোহিত, স্বাভাবিক কথা বলু। কিন্তু সে বলত, আমি তো স্বাভাবিক কথাই বলছি। একজন নারীর প্রশংসা করা কি অপরাধ? আবার রাতে খাওয়ার সময় বলত, মা, তুমি এত সুন্দর রান্না কর। তোমার মতো স্ত্রী পেলে একজন পুরুষ খুব খুশি থাকবে গি। আমি বলতাম, রোহিত, এভাবে কথা বলিস না গি। সে বলত, কেন মা? আমি তো সত্যি কথা বলছি। এভাবে দিন পার হতে লাগল। রোহিতের আচরণ আরও সাহসী হয়ে উঠল। সে আমাকে ছুতে চেষ্টা করত। হাত ধরত। কাঁধে হাত দিত। আমি প্রতিবার তাকে সরিয়ে দিতাম। কিন্তু সে থামত না। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম। রোহিত এসে আমার পেছনে দাঁড়াল। খুব কাছ থেকে বলল, মা, আমি তোমাকে সাহায্য করি। আমি বললাম, দরকার নেই। তুই পড়তে যাগু। কিন্তু সে গেল না। বরং আরও কাছে এসে আমার কোমরে হাত রাখল। মা, তুমি কত পরিশ্রম কর। আমি চাই তোমাকে সাহায্য করতে। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, রোহিত, এভাবে ছোঁয়া বন্ধ কর। কিন্তু রোহিত বলল, মা, আমি তোমাকে ভালোবেসে ছুঁয়েছি। এতে খারাপ কি? আমি রেগে গিয়ে বললাম, রোহিত, আমি তোর মা। তুই আমার ছেলে। এই সম্পর্কে ভালোবাসার একটা সীমা আছে গি। কে বলেছে ভালোবাসার সীমা আছে? রোহিত বলল, মা, আমি তোমাকে এমন ভালোবাসি যে আমি তোমাকে সবসময় কাছে রাখতে চাই। আমি বুঝতে পারছিলাম যে রোহিতের মানসিক অবস্থা ঠিক নেই। আমি ভাবলাম হয়তো কোনো ডাক্তারের সাথে কথা বলতে হবে। কিন্তু তার আগেই আরও একটা ঘটনা ঘটল। একদিন সন্ধ্যায় আমি গোসল করে বের হয়েছি। চুল মুছতে মুছতে বেডরুমে গেলাম। দেখি রোহিত আমার বিছানায় শুয়ে আছে। আমি বললাম, রোহিত, তুই এখানে কি করছিস? সে উঠে বসে বলল, মা, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম গু। কেন? আমি জিজ্ঞেস করলাম। আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, রোহিত বলল। তুমি কি আমার প্রস্তাবের কথা ভেবেছ? আমি রেগে গিয়ে বললাম, রোহিত, এই মুহূর্তে আমার রুম থেকে বের হয়ে যা। আর এই বিষয়ে আর কখনো কথা বলবি না গি। কিন্তু রোহিত উঠল না। বরং বলল, মা, আমি জানি তুমি লজ্জা পাচ্ছ। কিন্তু লজ্জার কিছু নেই। আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। আমরা যা চাই তাই করতে পারি। আমি চিৎকার করে বললাম, রোহিত, এক্ষুনি বের হয়ে যা। এই সময় হঠাৎ দেবব্রত বাড়ি ফিরল। সে আমার চিৎকারের আওয়াজ পেয়ে দৌড়ে এল। কি হয়েছে? দেবব্রত জিজ্ঞেস করল। রোহিত তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দাঁড়াল। কিছু না বাবা। আমি মায়ের সাথে কথা বলছিলাম গু। দেবব্রত আমার দিকে তাকাল। তুমি কেন চিৎকার করছিলে? আমি কিছু বলতে পারলাম না। রোহিত আমার দিকে এমনভাবে তাকাল যেন বলছে আমি যেন কিছু না বলি। কিছু না, আমি বললাম। একটা তেলাপোকা দেখে ভয় পেয়েছিলাম গু। দেবব্রত হেসে বলল, তেলাপোকা দেখে এত চিৎকার? তুমি তো আগে এত ভয় পেতে না গি। হয়তো বয়স হচ্ছে, আমি বললাম। রোহিত চলে গেল। দেবব্রত আমার কাছে এসে বলল, তুমি ঠিক আছো তো? তোমাকে কেমন যেন দেখাচ্ছে গি। হ্যাঁ, আমি ঠিক আছি, আমি বললাম। কিন্তু আসলে আমি ঠিক ছিলাম না। আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। রোহিতের আচরণ আরও সাহসী হয়ে উঠছে। আমি বুঝতে পারছিলাম যে এভাবে চললে একদিন না একদিন বড় কিছু ঘটবে। পরের দিন রোহিত কলেজে চলে গেলে আমি আমার বোন রিতার কাছে ফোন করলাম।
রিতা একজন সাইকোলজিস্ট। রিতা, আমি তোর সাথে জরুরি কথা বলতে চাই, আমি বললাম। কি হয়েছে দিদি? রিতা জিজ্ঞেস করল। আমি রোহিতের সব আচরণের কথা বললাম। রিতা মনোযোগ দিয়ে শুনল। শেষে রিতা বলল, দিদি, এটা খুবই সিরিয়াস বিষয়। রোহিতের মধ্যে ভেডেপা কমপ্লেক্স এর লক্ষণ দেখা যাচ্ছে। এটা একটা মানসিক সমস্যা। এর জন্য চিকিৎসার প্রয়োজন। তুমি কি এসে রোহিতের সাথে কথা বলবি? আমি জিজ্ঞেস করলাম। অবশ্যই। কিন্তু তার আগে তুমি দেবব্রত দাদাকে সব বলো। এটা একটা পারিবারিক সমস্যা। সবাইকে মিলে সমাধান করতে হবে। আমি বললাম, কিন্তু দেবব্রত রেগে যাবে। সে হয়তো রোহিতকে বাড়ি থেকে বের করে দেবে। দিদি, রাগ করা স্বাভাবিক। কিন্তু রোহিতও আমাদের সন্তান। আমরা তাকে ছেড়ে দিতে পারি না। আমাদের তাকে সাহায্য করতে হবে। সেদিন রাতে আমি দেবব্রতকে সব বললাম। দেবব্রত প্রথমে বিশ্বাস করল না। তুমি কি বলছো মিতালি? রোহিতও তোমাকে এসব বলেছে? আমার ছেলে এমন কথা বলতে পারে না। আমি সত্যি বলছি দেবব্রত। আমি মিথ্যে বলে কি পাব? দেবব্রত মাথা নিচু করে বসে রইল। অনেকক্ষণ পর বলল, আমি রোহিতের সাথে কথা বলব। পরের দিন দেবব্রত রোহিতকে ডাকল। আমিও সেখানে ছিলাম। রোহিতও, তোমার মায়ের কাছে শুনেছি তুমি তাকে অদ্ভুত কথা বলেছ। এটা কি সত্যি? দেবব্রত জিজ্ঞেস করল। রোহিতও একটু দেরি করে বলল, হ্যাঁ বাবা, সত্যি। আমি মায়ের প্রেমে পড়েছি। আমি তাকে বিয়ে করতে চাই। দেবব্রতের মুখ লাল হয়ে গেল। তুমি কি বলছ? তুমি কি পাগল হয়ে গেছ? না বাবা, আমি পাগল হইনি। আমি সত্যি মাকে ভালোবাসি। একজন নারী হিসেবে। দেবব্রত উঠে দাঁড়িয়ে রোহিতের দিকে এগিয়ে গেল। তুমি জান তুমি কি বলছ? সে তোমার মা। তুমি তার পেট থেকে জন্মেছ। আমি জানি বাবা। কিন্তু এখন আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। আর তিনি একজন সুন্দর নারী। আমি তাকে ভালোবাসি। দেবব্রত রেগে গিয়ে রোহিতকে থাপ্পড় মারল। শয়তান! তুমি আমার ছেলে নও। তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। রোহিত গাল চেপে ধরে বলল, বাবা, আপনি আমাকে মারলেন? আমি তো কোনো অন্যায় করিনি। আমি শুধু সত্যি কথা বলেছি। সত্যি কথা? দেবব্রত চিৎকার করে বলল। তুমি তোমার মায়ের সাথে অবৈধ সম্পর্ক চাও? এটা সত্যি কথা? এটা পাপ। পাপ কেন বাবা? আমি তো জোর করছি না। আমি শুধু আমার মনের কথা বলেছি। আমি দেখলাম পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। আমি দেবব্রতকে শান্ত করার চেষ্টা করলাম। দেবব্রত, রাগ করো না। রিতা বলেছে এটা একটা মানসিক সমস্যা। আমাদের রোহিতকে ডাক্তার দেখাতে হবে। কিন্তু রোহিতও বলল, আমার কোনো মানসিক সমস্যা নেই। আমি পুরোপুরি সুস্থ। আমি শুধু আমার ভালোবাসার কথা বলেছি। দেবব্রত আরও রেগে গেল। ভালোবাসা? এটা ভালোবাসা নয়, এটা বিকৃতি। তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। আমি তোমাকে আমার ছেলে বলে চিনি না। রোহিত হতাশ হয়ে বলল, বাবা, আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? আমি আপনার ছেলে। তুমি আমার ছেলে হলে এমন কথা বলতে না। এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও। রোহিত আমার দিকে তাকাল। মা, তুমি কি আমাকে যেতে বলবে? আমি কিছু বলতে পারলাম না। আমি রোহিতকে ভালোবাসি। সে আমার সন্তান। কিন্তু তার আচরণ ঠিক নয়। রোহিত দেখল আমি কিছু বলছি না। সে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু মা, আমি তোমাকে ভুলতে পারব না। আমি ফিরে আসব। সে তার রুম থেকে কিছু জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। আমি জানালার পাশে দাঁড়িয়ে তাকে যেতে দেখলাম। মন খারাপ হয়ে গেল। যতই হোক না কেন, সে আমার সন্তান। দেবব্রত বলল, তুমি দুঃখ করো না। ওর মাথা ঠিক হলে সে ফিরে আসবে। কিন্তু আমার মন বলছিল যে রোহিত সহজে ছেড়ে দেবে না। তার চোখে যে দৃঢ়তা দেখেছিলাম সেটা বলছিল যে সে আবার ফিরে আসবে। প্রথম কয়েকদিন শান্তি ছিল। কিন্তু তারপর অদ্ভুত ঘটনা শুরু হল। রাতে ঘুমের মধ্যে মনে হতো কেউ যেন আমার ঘরের জানালার কাছে দাঁড়িয়ে আছে। জানালার পর্দা নাড়ছে। কিন্তু উঠে দেখলে কিছু নেই। একদিন সকালে দেখি আমার জানালার নিচে একটা চিঠি পড়ে আছে। তুলে দেখি রোহিতের হাতের লেখা। প্রিয় মা, আমি তোমাকে ভুলতে পারছি না। আমি তোমার কাছেই থাকতে চাই। তুমি একবার আমার সাথে দেখা কর। আমি তোমার জন্য অপেক্ষা করছি।
তোমার ছেলে রোহিত। আমি চিঠিটা ছিঁড়ে ফেলে দিলাম। দেবব্রতকে বললাম না। ভাবলাম হয়তো রোহিত একটু সময় পর স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু পরের দিনও একটা চিঠি পেলাম। এবার লেখা ছিল, মা, আমি জানি তুমি আমার চিঠি পড়ছ। তুমি আমাকে এড়িয়ে যেও না। আমি তোমাকে খুব মিস করছি। তুমি একবার পার্কে এসো। আমি সেখানে থাকব। আমি ভয় পেয়ে গেলাম। রোহিত আমাকে স্টকিং করছে। আমি দেবব্রতকে বললাম। দেবব্রত রেগে গিয়ে বলল, আমি পুলিশে রিপোর্ট করব। ও যা করছে সেটা হ্যারাসমেন্ট। কিন্তু আমি বললাম, না, পুলিশে রিপোর্ট করো না। সে আমার ছেলে। আমি রিতার সাথে কথা বলি। রিতা এসে আমাদের সাথে কথা বলল। সে বলল, রোহিতের অবসেশন বেড়ে যাচ্ছে। আমাদের তাকে খুঁজে বের করে চিকিৎসা করাতে হবে। আমরা রোহিতকে খোঁজ করলাম। জানতে পারলাম সে তার এক বন্ধুর বাসায় থাকছে। রিতা সেখানে গিয়ে তার সাথে কথা বলল। কিন্তু রোহিত চিকিৎসা নিতে রাজি হল না। সে বলল, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু আমার মাকে ভালোবাসি। রিতা বলল, রোহিত, তুমি তোমার মাকে ভুল উপায়ে ভালোবাসছ। এটা স্বাভাবিক নয়। কিন্তু রোহিত বলল, কে বলেছে এটা স্বাভাবিক নয়? ভালোবাসার কি কোনো নিয়ম আছে? এভাবে কয়েক সপ্তাহ চলে গেল। রোহিত মাঝে মাঝে চিঠি পাঠাত। কখনো ফোনও করত। কিন্তু আমি তার ফোন ধরতাম না। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার নাম ডাকছে। জেগে উঠে দেখি জানালার কাছে রোহিত দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে চিৎকার করতে যাচ্ছিলাম। কিন্তু রোহিত হাত দিয়ে ইশারা করল যেন আমি চুপ থাকি। মা, আমি তোমার সাথে কথা বলতে চাই, রোহিত ফিসফিস করে বলল। রোহিত, তুই এভাবে রাতের বেলা এলি কেন? তোর বাবা জেগে উঠবে। আমি বাবার সাথে কথা বলতে চাই না। আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম, রোহিত, তুই যা। এভাবে আসিস না। কিন্তু রোহিত বলল, মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। তুমি একবার আমার কাছে এসো। আমি বললাম, আমি পারব না রোহিত। তুই বুঝার চেষ্টা কর। আমি তোর মা। কিন্তু মা, আমি তোমাকে একজন নারী হিসেবেও দেখি। তুমি এত সুন্দর। আমি তোমাকে খুশি রাখতে পারব। আমি রেগে গিয়ে বললাম, রোহিত, এক্ষুনি চলে যা। নইলে আমি চিৎকার করে তোর বাবাকে ডাকব। রোহিত হতাশ হয়ে বলল, ঠিক আছে মা, আমি যাচ্ছি। কিন্তু আমি হার মানব না। আমি তোমাকে পাবই। সে চলে গেল। আমি সারারাত ঘুমাতে পারলাম না। ভয়ে কাঁপছিলাম। পরের দিন আমি দেবব্রতকে সব বললাম। দেবব্রত রেগে গিয়ে বলল, এবার আমি পুলিশে রিপোর্ট করব। কিন্তু তার আগেই আরও একটা ঘটনা ঘটল। দুপুরবেলা আমি একা বাড়িতে ছিলাম। দেবব্রত অফিসে, তানিয়া স্কুলে। হঠাৎ দরজায় নক শুনলাম। দরজা খুলে দেখি রোহিত দাঁড়িয়ে আছে। তার চেহারা দেখে মনে হলো সে অনেক দিন ঠিকমতো খায়নি, ঘুমায়নি। রোহিত, তুই এখানে কি করছিস? মা, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। আমাকে ভেতরে আসতে দাও। আমি বললাম, না, তুই ভেতরে আসতে পারবি না। তোর বাবা রাগ করবে। কিন্তু রোহিত জোর করে ঢুকে পড়ল। মা, আমি আর পারছি না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আমি বললাম, রোহিত, তুই কি করছিস? এক্ষুনি বের হয়ে যাও। কিন্তু রোহিত আমার কাছে এগিয়ে এল। মা, আমি জানি তুমি আমাকে ভালোবাস। তুমি শুধু লজ্জা পাচ্ছ। সে আমার হাত ধরার চেষ্টা করল। আমি হাত ছাড়িয়ে নিয়ে পেছনে সরে গেলাম। রোহিত, তুই আমার কাছে এসো না। আমি চিৎকার করব। চিৎকার করো মা। কেউ শুনবে না। সবাই বাইরে গেছে। আমি দেখলাম রোহিত আমার দিকে এগিয়ে আসছে। তার চোখে একটা পাগলামি। আমি ভয় পেয়ে গেলাম। রোহিত, তুই কি করতে চাস? আমি তোমাকে চাই মা। আমি তোমাকে আমার করে নিতে চাই। আমি বুঝলাম রোহিত কিছু খারাপ করতে পারে। আমি দৌড়ে বেডরুমের দিকে গেলাম। দরজা বন্ধ করে ভেতর থেকে লক করে দিলাম। রোহিত দরজায় ধাক্কা দিতে লাগল। মা, দরজা খোল। আমি তোমার সাথে কথা বলবো। আমি ভয়ে কাঁপতে কাঁপতে মোবাইল নিয়ে দেবব্রতকে ফোন করলাম। দেবব্রত, তাড়াতাড়ি বাড়িতে এসো। রোহিত এসেছে। সে আমাকে কি হয়েছে? তুমি কোথায়? আমি বেডরুমে।
দরজা লক করে আছি। রোহিত বাইরে দাঁড়িয়ে আছে গি। আমি এক্ষুনি আসছি। তুমি দরজা খোলো না গি। রোহিত দরজায় আরও জোরে ধাক্কা দিতে লাগল। মা, দরজা খোল। আমি তোমার ক্ষতি করব না। আমি শুধু তোমার সাথে থাকতে চাই। আমি কিছু বললাম না। ভয়ে কুকড়ে বসে রইলাম। হঠাৎ ধাক্কার আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি ভাবলাম হয়তো রোহিত চলে গেছে। কিন্তু কিছুক্ষণ পর শুনলাম জানালার কাছে শব্দ হচ্ছে। জানালার দিকে তাকিয়ে দেখি রোহিত বাইরে দাঁড়িয়ে আছে। সে জানালার গ্রিল ধরে টানাটানি করছে। মা, আমি ঢুকে আসছি। তুমি পালানোর চেষ্টা করো না গি। আমি আরও ভয় পেয়ে গেলাম। ভাবলাম রোহিত সত্যিই পাগল হয়ে গেছে। এখন সে যে কিছু করতে পারে। এই সময় বাইরে গাড়ির আওয়াজ শুনলাম। দেবব্রত বাড়ি ফিরেছে। রোহিত জানালা ছেড়ে দিল। আমি শুনলাম দেবব্রত আর রোহিতের মধ্যে তর্কাতর্কি হচ্ছে। তুই এখানে কি করছিস? আমি তোকে বলিনি এই বাড়িতে আসতে? বাবা, আমি মায়ের সাথে কথা বলতে এসেছিলাম গো। কোনো কথা? তোর মায়ের সাথে তোর আর কোনো কথা নেই গি। বাবা, আপনি বুঝবেন না। আমি মাকে ভালোবাসি। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা। নইলে আমি পুলিশ ডাকবো। কিছুক্ষণ পর শান্ত হয়ে গেল। দেবব্রত বেডরুমের দরজায় নক করল। মিতালি, দরজা খোল। রোহিত চলে গেছে গি। আমি দরজা খুলে দিলাম। দেবব্রত আমাকে দেখে বলল, তুমি ঠিক আছো? আমি কাঁদতে কাঁদতে বললাম, দেবব্রত, আমি খুব ভয় পেয়েছি। রোহিত আমার কাছে এসেছিল। সে কি করেছে? সে আমাকে স্পর্শ করার চেষ্টা করেছে। আমি দৌড়ে এই রুমে এসে দরজা বন্ধ করেছি গু। দেবব্রতের মুখ রাগে লাল হয়ে গেল। এবার আমি পুলিশে রিপোর্ট করব। ও যা করেছে সেটা অপরাধ। পরের দিন দেবব্রত পুলিশে গিয়ে রোহিতের বিরুদ্ধে হ্যারাসমেন্টের অভিযোগ দিল। পুলিশ রোহিতকে ধরে নিয়ে এল। কিন্তু রোহিত পুলিশের কাছে বলল, আমি কোনো অপরাধ করিনি। আমি শুধু আমার মায়ের সাথে কথা বলতে গিয়েছিলাম গু। পুলিশ আমাকেও জিজ্ঞাসাবাদ করল। আমি সব সত্যি কথা বললাম। পুলিশ বলল, আপনার ছেলের মানসিক চিকিৎসা প্রয়োজন। আমরা তাকে একটা মানসিক হাসপাতালে পাঠাবো। রোহিতকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করা হল। ডাক্তাররা তার চিকিৎসা শুরু করল। প্রথম কয়েক সপ্তাহ রোহিত চিকিৎসা নিতে চাইল না। সে বলত, আমার কোনো সমস্যা নেই। আমি সুস্থ। কিন্তু ধীরে ধীরে ডাক্তারের পরামর্শে সে বুঝতে শুরু করল যে তার আচরণ ঠিক নয়। 3 মাস পর রোহিত অনেকটা সুস্থ হয়ে গেল। ডাক্তার বললেন, রোহিত এখন ভালো আছে। কিন্তু তাকে নিয়মিত কাউন্সেলিং করতে হবে গি। রোহিত বাড়িতে ফিরে এল। সে আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি ভুল করেছি। আমি বুঝতে পারিনি যে আমার আচরণ কত খারাপ ছিল। আমি তাকে বুকে জড়িয়ে নিয়ে বললাম, তুই আমার ছেলে রোহিত। আমি তোকে ভালোবাসি। তুই ভালো হয়ে গেছিস, সেটাই গুরুত্বপূর্ণ। রোহিত বলল, মা, আমি প্রমিস করছি, আমি আর কখনো তোমার সাথে এমন আচরণ করব না। তুমি আমার মা। আমি তোমাকে একজন মা হিসেবেই ভালোবাসি। সেদিন থেকে রোহিত সত্যিই পরিবর্তন হয়ে গেল। সে নিয়মিত কাউন্সেলিং নিতে লাগল। আস্তে আস্তে সে স্বাভাবিক হয়ে গেল। কয়েক মাস পর রোহিত একটা মেয়ের সাথে পরিচিত হল। সে আমাকে বলল, মা, আমি প্রিয়াকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে বললাম, সেটা খুব ভালো কথা। তুই প্রিয়াকে বাড়িতে নিয়ে এসো। আমরা তার সাথে পরিচিত হতে চাই। রোহিত প্রিয়াকে বাড়িতে নিয়ে এল। প্রিয়া খুবই ভালো মেয়ে। তারা দুজনে একে অপরকে সত্যিই ভালোবাসে। কিছুদিন পর রোহিত আর প্রিয়ার বিয়ে হল। বিয়ের দিন রোহিত আমার কাছে এসে বলল, মা, আজ আমি বুঝতে পারছি সত্যিকারের ভালোবাসা কি। প্রিয়াকে ভালোবেসে আমি বুঝেছি যে আমি তোমাকে যেভাবে ভালোবাসতাম সেটা ঠিক ছিল না। তুমি আমার মা। তোমার প্রাপ্য শ্রদ্ধা আর ভালোবাসা। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, তুই এখন সত্যিই পরিপক্ক হয়েছিস রোহিত। আমি তোর জন্য গর্বিত। এভাবে আমাদের পরিবারে শান্তি ফিরে এল। রোহিত এখন একজন ভালো স্বামী। প্রিয়া আমাকে খুব ভালোবাসে। তানিয়াও বড় হচ্ছে। আমাদের পরিবার এখন খুবই খুশি। কিন্তু সেই কঠিন সময়ের কথা ভুলতে পারি না, যখন রোহিত আমাকে একজন নারী হিসেবে দেখতে শুরু করেছিল। সেটা ছিল একটা দুঃস্বপ্নের মতো।
কিন্তু সবার সাহায্যে আমরা সেই সমস্যা কাটিয়ে উঠেছি। এখন আমি বুঝি যে মানসিক সমস্যা হতে পারে, কিন্তু সঠিক চিকিৎসায় সব সমস্যার সমাধান হয়। রোহিত এখন একজন স্বাভাবিক, সুখী মানুষ। সে একজন ভালো স্বামী, ভালো ছেলে। আর আমি একজন গর্বিত মা। আজ যখন এই গল্পটা বলছি তখন মনে হয় সেই সময়টা অনেক দূরের। কিন্তু সেটা আমাদের পরিবারের জন্য একটা পরীক্ষা ছিল। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এখন আমরা আরও শক্তিশালী পরিবার। রোহিত এখনও মাঝে মাঝে আমার কাছে এসে বলে, মা, আমি যা করেছিলাম তার জন্য আমার খুব লজ্জা লাগে গু। আমি বলি, রোহিত, সেই কথা আর বলিস না। তুই এখন ভালো আছিস। সেটাই গুরুত্বপূর্ণ। এভাবে জীবন চলে যাচ্ছে। আমরা সবাই সুখে আছি। রোহিত আর প্রিয়ার একটা সন্তানও হয়েছে। আমি দাদিমা হয়েছি। জীবনে এখন শান্তি। কিন্তু সেই ঘটনা আমাকে শিখিয়েছে যে পরিবারের মধ্যে যে কোনো সমস্যা হতে পারে। গুরুত্বপূর্ণ হল সেই সমস্যার সঠিক সমাধান করা। আমরা রোহিতকে ছেড়ে দিইনি। তাকে সাহায্য করেছি। আর সেই সাহায্যের ফলেই আজ আমাদের পরিবার আবার এক হয়েছে। এই গল্পটা হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে, কিন্তু এটা সত্যি ঘটনা। আমার নিজের জীবনের ঘটনা। আমি চেয়েছিলাম এই গল্পটা সবার সাথে শেয়ার করতে। যদি কারো পরিবারে এমন কোনো সমস্যা হয় তাহলে যেন তারা হতাশ না হয়। সঠিক চিকিৎসা আর ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। পরিবার মানে একে অপরের পাশে থাকা। যখন একজন সমস্যায় পড়ে তখন সবাই মিলে তাকে সাহায্য করা। আমরা সেটাই করেছি। আর সেজন্যই আজ আমাদের পরিবার আবার সুখী।